হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকের এই ইংলিশ ক্লাসে আমরা যেই বিষয়গুলো পড়বো তা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, পিন পয়েন্ট এরর্স অ্যান্ড ট্রান্সলেশনস। আমি সাকিব বিন রশিদ আছি পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। সবার আগে যেটা দেখে নিব তা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বলতে সাধারণত বোঝা হয় এমন বাক্য বা বাক্যাংশ যেগুলো আক্ষরিক অর্থের সাথে তাদের ব্যবহারিক অর্থ ঠিক মেলে না। অর্থাৎ যেই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ওই বাক্য বা বাক্যাংশের মধ্যে, সেটা দিয়ে এক্স্যাক্টলি ওই অক্ষরগুলো ওই শব্দগুলোই মিন করা হচ্ছে না। আমি যদি বলি যে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই কথাটা যদি বলি মানে মুষলধারের বৃষ্টি হচ্ছে, তার মানে কিন্তু এই না যে কুকুর বিড়ালের বৃষ্টি হচ্ছে, তা কিন্তু আমরা বুঝাই না। আবার যদি বলি আ ক্লাউডার অফ ক্যাটস, এক্ষেত্রেও কিন্তু আমরা বিড়াল বুঝাই না। অর্থাৎ আমরা যেই শব্দগুলো ব্যবহার করি সরাসরি সেই শব্দ না বুঝিয়ে অন্য কোনো একটা বাক্য বোঝানো, অন্য কোনো একটা শব্দ বোঝানো, অন্য কোনো একটা অর্থ বোঝানো, এটাই হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের কাজ। অনেকটা উপমার মতো করে আমরা সেটাকে ব্যবহার করে থাকি। আমরা আমাদের স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেকেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পড়ে এসেছি। আজকে আমরা বিগত বছরের প্রশ্নপত্রে আসা, বিসিএসএ বা অন্যান্য চাকরির পরীক্ষায় আসা কিছু কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব এবং সেগুলোর অর্থগুলো একটু এক্সপ্লোর করব। লাইক আ সিটিং ডাক, প্রথম যেটা আছে লাইক আ সিটিং ডাক, এটার অর্থ হচ্ছে ইজি টার্গেট। মানে একটা হাঁস যখন বসে থাকে, দৌড়াচ্ছে না, একদম বসে থাকা হাঁস, তাকে কিন্তু আপনি যদি একটা বন্দুক নিয়ে তাকে তাড়া করেন, আপনি ইজিলি সেটাকে কিন্তু শুট করতে পারবেন। তাই সিটিং ডাক বলতে বোঝানো হয় এমন টার্গেট যেটা খুব সহজ, যেটা নড়ছে না, বসে আছে স্থির, একদম হাতের নাগালে, এমন টার্গেটকে বলা হয় সিটিং ডাক। আউট অ্যান্ড আউট মানে অ্যাবসলিউট, ইন এভরি ওয়ে, মানে এই ছেলেটা আউট অ্যান্ড আউট বেস্ট স্টুডেন্ট, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেই বেস্ট স্টুডেন্ট, একদম কোনো প্রশ্নই নাই এই বিষয়ে। সো আউট অ্যান্ড আউট মানে হচ্ছে অ্যাবসলিউট, ইন এভরি ওয়ে। আচ্ছা, কল ইট আ ডে, টু স্টপ ডুইং সামথিং, বা আজকের দিনের মতো থাক, এরকম একটা ব্যাপার। যেমন ক্রিকেট খেলতে গিয়েছেন আপনি, বিকালবেলা একটু মেঘাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন আপনি বলছেন লেটস কল ইট আ ডে, মানে আজকে আর খেলবো না, ঠিক আছে। যখন আপনি দিনের মতো শেষ করে ফেলছেন, কুইট করছেন কিংবা বলছেন আজকের মতো থাক, তখন আমরা বলি কল ইট আ ডে, মানে আজকে দিস ইজ দ্য ডে, এরপরে এই দিনের আর বাকি নাই, এরকম একটা ব্যাপার। সি আই টু আই মানে এই বিষয়ে অ্যাগ্রিমেন্ট আসা, যে উই হ্যাভ সিন আই টু আই রিগার্ডিং দিস, তার সাথে আমার এই বিষয়ে একমত হয়ে গেছে, আমরা চোখে চোখে একমত হয়ে গেছি, ব্যাপারটা অনেকটা এরকম। আসলে এই আক্ষরিক অর্থের সাথে যেটা বলেছিলাম ভাবার্থের মিল হবে না, কিন্তু তবুও আমরা চেষ্টা করি যে কতটুকু কাছাকাছি থাকা যায় ওই অর্থটার। লাস্টলি, মান্থ অফ সানডেজ, আ ভেরি লং টাইম। একটু খেয়াল করবেন, আমি বারে বারে কি বলছি যে এই শব্দের সাথে মনে রাখার সুবিধার্থে সম্পর্কটা জানা দরকার, যে মান্থ অফ সানডেজের সাথে ভেরি লং টাইম কিভাবে করে হয়। চিন্তা করুন, আ মান্থ অফ সানডেজ বলতে কি বোঝায়? একটা মাসে যদি প্রত্যেকটাই রবিবার হতো, সেটা কি সম্ভব? সম্ভব না। 7 দিন পরে পরে একটা করে রবিবার আসে। বলা হচ্ছে আ মান্থ অফ সানডেজ মানে 30টা রবিবার। হ্যাঁ, অর্থাৎ 30টা রবিবার মানে কি অনেক লম্বা সময়, মানে আ মান্থ অফ সানডেজ হ্যাভ পাসড, ঠিক আছে, হ্যাজ পাসড, সরি, আ মান্থ অফ সানডেজ হ্যাজ পাসড মানে 30টা রবিবার কেটে গেল, ব্যাপারটা অনেকটা এরকম। যদিও আক্ষরিক অর্থের সাথে ভাবার্থ মেলে না, তবুও সম্পর্কটা কি, এই আক্ষরিক অর্থের থেকে এই অর্থটা কিভাবে করে আসলো, সেই সম্পর্কটা জানলে মনে রাখতে সুবিধা হয়। তাই সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। পরবর্তীতে ব্রেক আ লেগ, কি পা ভেঙে ফেলুন? না, ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড উইশেস। আমরা যখন কাউকে শুভকামনা জানাতে চাই, যখন কাউকে বলতে চাই হ্যাঁ ভালো করবে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্টের জায়গায় আমরা বলতে পারি ব্রেক আ লেগ। এইটার সাথে আক্ষরিক অর্থের মিলটা আমার নিজেরও জানা নাই, হয়তো কোনো একজন রেসলার রেসলিং করতে নামছিলেন, তখন পাশের বন্ধু বলেছেন ব্রেক আ লেগ, পাশের মানুষের পা ভেঙে দিও, হয়তো এটা হতে পারে, আমি ঠিক নিশ্চিত না। ইজি স্ট্রিট, ইজি স্ট্রিট মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কমফর্ট, মানে টাকা পয়সার কোনো চিন্তা নাই, মানে ফাইন্যান্সিয়ালি ঠিক আছে। রাইট নাও আফটার জয়নিং দিস জব আই মিন ইজি স্ট্রিট, মানে আই মিন অ্যান ইজি স্ট্রিট, আমি খুব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সচ্ছল অবস্থায় আছি। প্রিমা ফ্যাসি, এইটা অবশ্যই ইংরেজি ভাষা থেকে আসা শব্দ না, এটা মানে হচ্ছে প্রথম দর্শনে,
একদম দেখা মাত্র প্রিমা ফ্যাসি। এটা অতীতে প্রশ্নে এসছে, ইংরেজি শব্দ সরাসরি না হওয়া সত্ত্বেও ইংরেজি বাক্যে কিন্তু ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এই ইডিয়মটি। কাম টু লাইট, রিসেন্টলি কোনো একটা কিছু আবিষ্কৃত হয়েছে, কোনো একটা কিছু উদ্ঘাটিত হয়েছে, কোনো কিছু একটা প্রকাশিত হয়েছে, এরকম কিছু যদি বোঝায় বলে তখন তাকে বলা হয় টু টু কাম টু লাইট, টু গেট রিভিলড, হ্যাঁ, প্রকাশিত হওয়া, পাবলিশড হওয়া, এরকম একটা ব্যাপার। আ স্ল্যাপ অন দ্য রিস্ট, স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হচ্ছে ছোট পানিশমেন্ট। কেন? যে একটা মানুষ খুব খারাপ একটা কাজ করছে, অনেক বড় একটা অপরাধ করছে, তার পরিবর্তে আপনি কি করলেন, তাকে ডেকে হাতের মধ্যে একটা চর মেরে দিলেন। না, হাতের মধ্যে একটা চর মারাটা এটা কি? এটা তো কোনো পানিশমেন্ট না। পানিশমেন্ট হতো তাকে যদি জেলে দিতেন বা অন্তত তার গালের মধ্যে একটা চর দিতেন, সেটা একটা পানিশমেন্ট হতো। স্ল্যাপ অন দ্য রিস্ট বলতে বোঝানো হয় খুব লঘু দণ্ড, খুবই ছোট একটা পানিশমেন্ট। টাই দ্য নট, এটার মানে হচ্ছে টু গেট ম্যারিড। অনেক সংস্কৃতিতেই যখন আপনি বিয়ে করেন তখন ওই যে হাজব্যান্ড ওয়াইফের বা ওয়াইফ হাজব্যান্ডের সাথে ওই যে একটা গাঁট ছড়ার বাঁধন তাদেরকে বেঁধে দেয়া হয়। আপনি দেখবেন যে হিন্দু বিবাহতেও এটা হয়ে থাকে যে হাজব্যান্ডের পাগড়ির সাথে কিংবা তার যেই কাপড় আছে সেই কাপড়ের সাথে ওয়াইফের কাপড়ের একটা বেঁধে দেওয়া হয়। এমনকি অন্যান্য বিবাহতে আপনি দেখবেন যে অনেক সময় হাতের মধ্যে একটা রাখি বন্ধন টাইপের একটা রাখি মতো বাঁধা হয়। সো এই যে নট বাঁধার যে ব্যাপারটা, সেটা কিন্তু বিবাহের সাথে বহুকাল ধরে প্রচলিত আছে, তাই বিবাহকে টাইং দ্য নট বলা হয়। ডেজিওর, এবং এইটা আরেকটা ফ্রেঞ্চ ফ্রেজ, এটার মানে হচ্ছে বাই ল, আইনত। ইউ ক্যান নট ডু দিস ডেজিওর, মানে আপনি আইনত এই কাজটা করতে পারেন না। স্মেল আ র্যাট, কিছু একটা সন্দেহ করছি। আপনি একটা রুমে ঢুকলেন, রুমে ঢুকে অনেক সময় হয় না, একটা পুরাতন রুমে ঢুকলে একটা ইঁদুর পচা গন্ধ মনে হয় না, যে কিছু তো একটা প্রবলেম আছে। ওই যে সিআইডিতে বলতো কুছ তো গারবার হ্যায় দায়া, অনেকটা ওরকম একটা ব্যাপার। আপনি কিছু একটা সন্দেহ করছেন, তখন আই এম স্মেলিং আ র্যাট, তার মানে কিছু একটা সাসপেক্ট করা। পরবর্তীতে যাই, কিছু প্রশ্ন দেখে নিব। চুজ দ্য ফ্রেজ দ্যাট বেস্ট রিটেইনস দ্য মিনিং অফ দ্য সিলেক্টেড ফ্রেজ। আচ্ছা, ডিসপাইট বিং আ ব্রিলিয়ান্ট প্রফেসর হি ডাজ নট সিম টু গেট হিজ আইডিয়াজ অ্যাক্রস। গেট হিজ আইডিয়াজ অ্যাক্রস মানে কি? মানে আইডিয়াটাকে ছুঁড়ে মারা রুমের অন্য পাশে? না, গেট হিজ আইডিয়াজ অ্যাক্রস মানে হচ্ছে যে রুমে যে অন্য ব্যক্তিরা আছেন তাদেরকে নিজের আইডিয়াটা বুঝাতে পারা, এইটা হচ্ছে গেট হিজ আইডিয়াজ অ্যাক্রস এর মিনিং। আমরা অপশনগুলো দেখি। সামারাইজ হিজ আইডিয়াজ, না, সামারাইজ করা আর গেটিং হিজ আইডিয়াজ অ্যাক্রস কিন্তু সেম জিনিস না। গেট হিজ আইডিয়াজ আউট, না, হয়তো উনি আইডিয়া বের করছেন কিন্তু কেউ বুঝতে পারছেন না। মেক হিজ আইডিয়াজ আন্ডারস্টুড, ইয়েস, দ্য রাইট অপশন ইজ মেক হিজ আইডিয়াজ আন্ডারস্টুড। আনসার ইজ সি। পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য বেস্ট সেন্টেন্স, সেম কোয়েশ্চেন বেসিক্যালি। গেট অফ দ্য গ্রাউন্ড, গেট অফ দ্য গ্রাউন্ডের সঠিক ব্যবহার কোন বাক্যটিতে হয়েছে? গেট অফ দ্য গ্রাউন্ড মানে কি? আমি যদি এইটা বেসিক্যালি একটা প্লেন কিংবা একটা এয়ারক্রাফটের কনটেক্সটে তৈরি করা একটা ইডিয়াম। তার মানে হচ্ছে একটা বিমান তখনই সফল যখন সে গ্রাউন্ড থেকে উপরে উঠতে সক্ষম। আপনার আইডিয়া, যে কোনো একটা আইডিয়া, যে কোনো একটা বিজনেস, যখন আমরা বলি ইওর আইডিয়া হ্যাজ গট অফ দ্য গ্রাউন্ড, তার মানে হচ্ছে এটা উড়তে শুরু করছে, এখন আর মাটিতে বসে নাই। আপনার বিজনেস মাটিতে বসে নাই, উড়তে শুরু করছে। সো যখন কোনো একটা জিনিস এরকম ভাবে সফলতার দিকে যায় কিংবা বাস্তবায়নের দিকে যায়, তখন আমরা সেটাকে বলি গেট অফ দ্য গ্রাউন্ড। এবার মিলিয়ে দেখি। ইজ এ ওয়েল নোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড হ্যাজ রিসেন্টলি গট অফ দ্য গ্রাউন্ড। এখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি কোনো আইডিয়া বা কোনো প্রজেক্ট? না, গট অফ দ্য গ্রাউন্ড হওয়ার জন্য কিন্তু একটা আইডিয়া হতে হবে, একটা প্রজেক্ট হতে হবে, একটা বিজনেস হতে হবে, এরকম কিছু একটা, তাই না? দ্য এয়ারক্রাফট ইজ আউট অফ অর্ডার অ্যান্ড ইট ইজ রেডি টু গেট অফ দ্য গ্রাউন্ড, একদমই না। এয়ারক্রাফট যদি আউট অফ অর্ডার হয়, আউট অফ অর্ডারও কিন্তু অনেকটা একটা ইডিয়মিক এক্সপ্রেশন। আউট অফ অর্ডার মানে হচ্ছে নষ্ট, হ্যাঁ, সেটা ভালো কাজ করছে না। সো নষ্ট যদি হয় তাহলে তো সে গেট অফ দ্য গ্রাউন্ড করবে না, মানে নষ্ট প্লেন কি উড়বে? ওড়ার জন্য তো সে রেডি না, সুতরাং এটাও উত্তর না। নাম্বার সি অপশন, বাংলাদেশ ব্যাংক হেল্পস দ্য এস্টাবলিশড ব্যাংকস টু গেট অফ দ্য গ্রাউন্ড। এখানটাতে প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কি আদৌ অন্যান্য ব্যাংকদেরকে একদম শুরু থেকে
উঠতে সহায়তা করে। আরেকটা প্রবলেম হচ্ছে এস্টাবলিশড ব্যাংকদের কিন্তু অফ দ্য গ্রাউন্ড ওঠার কোনো প্রয়োজন নাই, কারণ এস্টাবলিশড ব্যাংকগুলো অলরেডি অফ দ্য গ্রাউন্ড। মনে আছে আমরা অফ দ্য গ্রাউন্ড বলতে কি বুঝেছিলাম? কোনো একটা জিনিস বাস্তবায়িত হওয়া, মানে স্থবির ছিল, থেমেছিল, সেটা অফ দ্য গ্রাউন্ড, মানে সে উঠতে শুরু করলো। এস্টাবলিশড ব্যাংকদেরকে তো আর বাংলাদেশ ব্যাংক অফ দ্য গ্রাউন্ড করে না বা তাদেরকে উঠতে সহায়তা করে না, তারা অলরেডি উঠছে। বাংলাদেশ ব্যাংক তাদেরকে রেগুলেশন প্রোভাইড করে। মেবি ডি নাম্বার অপশনটা, উইদাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দ্য মুভি ইজ আনলাইকলি টু গেট অফ দ্য গ্রাউন্ড, রাইট। আর্থিক সহায়তা ব্যতীত এই চলচ্চিত্রটা আদৌ উঠতে পারবে না, মানে এইটা মানে বানানোই যাবে না বা রিলিজই করা যাবে না, এরকম একটা ব্যাপার। মানে মুভির আইডিয়াটা আছে, সবই মাথায় আছে, কিন্তু যদি আমরা এটাকে মাটি থেকে উঠতে সহায়তা করতে চাই তাহলে আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। দ্য রাইট আনসার ইজ আনসার ডি। অল রাইট, স্লো অ্যান্ড ড্যাশ উইন্স দ্য রেস। আই থিঙ্ক এটা আমাদের সব থেকে পুরাতন একটা ইডিয়াম, একদম ছোটবেলায় শেখা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। After witnessing the situation, he decided to talk in favor at Sam. In favor at Sam hoy na, in favor of Sam. In favor of Sam. The right option is option C. Idiom এর ক্ষেত্রে বা এই টাইপের ফ্রেজের ক্ষেত্রে কখনোই আমরা হুট করে একটা প্রিপোজিশন চেঞ্জ করে দিতে পারি না, যদিও সেই প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েটও হয়। ইডিয়ামকে অক্ষত রাখতে হয়, মানে সেটার একটা ছোট্ট শব্দ, একটা ছোট প্রিপোজিশন হঠাৎ করে চেঞ্জ করে দিলাম, সেটা কিন্তু করা যায় না। তাই যদি ফ্রেজটা হয় ইন ফেভার অফ, তাহলে ইন ফেভার অফই থাকতে হবে। ইন ফেভার অফ মানে হচ্ছে কারো পক্ষে কোনো কিছু বলা, কোনো কিছু করা, কারো পক্ষে, ইন ফেভার অফ। দ্য রাইট আনসার ইজ সি। টিকলড পিঙ্ক। টিকলড পিঙ্ক মানে হচ্ছে কাউকে ডিলাইটেড করা। আপনি কাউকে টিকলড পিঙ্ক, টিকল মানে কুতকুতি দেয়া, আর পিঙ্ক মানে গোলাপি, কাউকে আপনি কুতকুতি দিয়ে যদি গোলাপি বানিয়ে ফেলেন, হ্যাঁ, মানে আপনি তাকে ডিলাইটেড করে ফেললেন। একেবারে সরাসরি মিলছে না কিন্তু আক্ষরিক অর্থের সাথে ভাবার্থ, তবুও মনে রাখার সাহায্যে একটা ব্রিজ করার চেষ্টা করছি আর কি আপনাদের জন্য। ইন ডোলড্রামস মানে হচ্ছে গ্লুমি, খুবই মন খারাপ। এটার ফ্রেজ বা এটার ইডিয়াম হচ্ছে ইন ডোলড্রামস। ক্যারি দ্য ডে, উইন। বাংলাদেশ ক্যারিড দ্য ডে এগেইনস্ট সাউথ আফ্রিকা ইন দ্য থার্ড ওডিআই। বাংলাদেশ ডে ক্যারি করেছে, মানে এই দিনটাই তারা ক্যারি করে নিছে, মানে এমন জিতছে যে ওই দিনটাই তাদের হয়ে গেল। ঠিক আছে, সো এগেইন আমরা একটা ব্রিজ দিয়ে যদি মনে রাখার চেষ্টা করি যে ক্যারি দ্য ডে মানে হচ্ছে দিনটাকেই জিতে ফেলা, এক্স্যাক্টলি তা না, কিন্তু তবুও ভাবার্থের সাথে একটা যোগাযোগ এস্টাবলিশ করার চেষ্টা করবেন। যখনই ইডিয়াম পড়বেন তখনই ইডিয়ামের সাথে মিনিংটার সংযোগটা কি সেটা বোঝার চেষ্টা করবেন। আর যদি সংযোগ বুঝে না পান তবুও মনে মনে একটা বানিয়ে নিবেন, কারণ বানিয়ে নিলেও কিন্তু মনে রাখতে সুবিধা হয়। বার্ডস আই ভিউ এর মানে কি? সি এক্সস্টিভলি, আইজ অফ বার্ডস, আ ভিউ অফ দ্য স্কাই, আর রাফ আইডিয়া। বার্ডস আই ভিউ বলতে বোঝা হয় যে উপর থেকে একটা গড়পড়তা আইডিয়া। পাখি যখন জমিনের উপর দিয়ে উড়ে যায় সে কি প্রত্যেকটা জিনিস পরখ করে দেখে? না, সে কিন্তু ওভারঅল একটা রাফ আইডিয়া পায়, একটা বিগ পিকচার পায়। খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো সে নোটিস হয়তো সে করে না। বার্ডস আই ভিউ বলতে বোঝানো হয় আর রাফ আইডিয়াকে, অর্থাৎ অপশন ডি। দ্য নিউ ট্রেড পলিসি অফ চায়না ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। এইটাও মনে হয় আরেকটা অ্যারোপ্লেনেরই উপমা। এখন একটা অ্যারোপ্লেন যদি আকাশ দিয়ে উঠতে থাকে এবং তারা যদি খারাপ আবহাওয়ার মধ্যে ঢুকে যায়, বা অ্যারোপ্লেন বা জাহাজও হতে পারে, একটা জাহাজ যাচ্ছিল, খারাপ আবহাওয়া, ঘূর্ণিঝড়ের মধ্যে ঢুকে গেল, আপনি তাকে কি বলবেন? সেটা একটা বিপদে পড়ার কথা বলবেন না, যে ডিফিকাল্টি ফেস করছে সেরকম বলবেন না। অর্থাৎ যে কোনো আইডিয়া, যে কোনো বিজনেস, যে কোনো ভেঞ্চার যদি খারাপ আবহাওয়ার মধ্যে ঢুকে পড়ে তার মানে কি? মানে তারা বিপদে পড়েছে, তার মানে তারা বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তাই তো? উত্তরগুলো মিলিয়ে দেখি। ক্রিয়েট প্রবলেমস না, তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে। কনফিউজ, তাও না। মেক থিংস ডিফিকাল্ট, তাও না। এনকাউন্টার ডিফিকাল্টিজ, ইয়েস,
কারণ তারা বিপদের সম্মুখীন হয়েছে, বিপজ্জনক পরিস্থিতিতে তারা পড়েছে। তাই দ্য রাইট আনসার ইজ আনসার ডি। Miss Nusrat is an interesting speaker but tends to go off at a tangent. এখন এই go off at a tangent মানে কি? ট্যানজেন্ট যারা ত্রিকোণমিতি পড়েছেন তারা জানেন যে আমরা পড়েছিলাম লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান। হ্যাঁ, মনে আছে আমাদের অনেকের সূত্র লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে ট্যান। কিন্তু আপনি এই ইডিয়ামটার জন্য গেট অফ আ ট্যানজেন্ট মানে হচ্ছে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়ে সাবজেক্ট চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, সে সাবজেক্টে বেশিক্ষণ থাকতে পারেন না, তিনি সাবজেক্ট চেঞ্জ করে ফেলেন। গো অন অ্যাট গ্রেট লেংথ না, বিকাম বয়েস্ট্রাস তাও না, ফরগেট থিংস ইন বিটুইন ভুলে যান তাও না, চেঞ্জ দ্য সাবজেক্ট। ইয়েস, উনি ট্যানজেন্টে গিয়ে উনি একটু হারায় যান। উনি ট্যানজেন্টে গিয়ে যে সোজা যাওয়ার কথা, যে একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করার কথা, সেটা তৈরি না করে তিনি একটু ডানে চলে যান, একটু বায়ে চলে যান। মানে যেই বরাবর তার যাওয়ার কথা ছিল মূল একটা রাইট অ্যাঙ্গেল বা একটা সমকোণ তৈরি করবার জন্য, সেটা তিনি করেন না, তিনি করে একটু সাইড দিয়ে চলে যান। তাই তিনি সাবজেক্ট চেঞ্জ করে ফেলেন। রাইট আনসার ইজ আনসার ডি। জাহান জাস্ট পেইড দ্য ওয়েটার আ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। আমাদের বৈশ্বিক সংস্কৃতিতে আমরা কিন্তু যখন কমপ্লিমেন্ট রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ডের মধ্যে কিন্তু আমরা একটা পার্থক্য দেখি। সেটা অনেকটা এরকম যে আমরা রাইট হ্যান্ডকে রেসপেক্টের চোখে দেখি, লেফট হ্যান্ডকে রেসপেক্টের চোখে দেখি না। হ্যাঁ, রাইট হ্যান্ড দিয়ে আমরা যখন হ্যান্ডশেক করি রাইট হ্যান্ড আগিয়ে দিই, ওকে হাই দেই, রাইট হ্যান্ড দিয়ে দেই, সালাম দেই, সালাম, তখন কিন্তু রাইট হ্যান্ড দিয়ে দেই, স্যালুট রাইট হ্যান্ড দিয়ে দেই। লেফট হ্যান্ড দিয়ে যখন কিছু একটা তখন এটাকে আমরা অবজ্ঞা, সেটা খুব গুরুত্বের সাথে করছি না। তাই লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে হচ্ছে মানে খুব পাত্তা দেই নাই, খুব একটা মিন করে কমপ্লিমেন্টটা দেই নাই আর কি। হ্যাঁ, এরকম কোনো রকমে দিছি আর কি। সো ইনসিনসিয়ার, রাইট অপশন ইজ অপশন ই, ইনসিনসিয়ার মানে খুব একটা মিন করে আন্তরিকতার সাথে না, হ্যাঁ খাবার ভালো হয়েছে ঠিক আছে, এরকম একটা কমপ্লিমেন্ট। A movement for world unity is in the offing. In the offing মানে কি? আচ্ছা, in the offing বলতে সাধারণত বোঝানো হয় about to start, মানে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে কোনো একটা আন্দোলন, কোনো একটা বড় উদ্যোগ, এই ধরনের ক্ষেত্রে আমরা এই প্রবাদটা ব্যবহার করে থাকি, in the offing. The right answer is answer B, about to start. অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন বলতে বোঝানো হয় অকেশনালি, মানে কখনো আছে কখনো নাই। হ্যাঁ, মানে অফ অ্যান্ড অন এরকম বোঝায় না, সো অকেশনালি। আই হ্যাভ আ বোন টু পিক উইথ মিতা ইন দিস ম্যাটার। বোন টু পিক মানে কি? বোন টু পিক মানে হচ্ছে ডিসপিউট, আমি রেগে আছি, আমি তার সাথে একটু পাঙ্গা নেব। বোন টু পিক মানে হচ্ছে পাঙ্গা, বেসিক্যালি পাঙ্গা। ঠিক আছে, বোন টু পিকের যদি আমি আক্ষরিক অর্থ আপনাকে একটু ধরে দিতে চাই, বোন মানে হাড়, আমার দাঁতের মাঝখানটাতে হাড় আটকে থাকে না, বোন টু পিক হাড় আমার দাঁত থেকে বের করতে হবে, কি করতে হয়, দাঁতের সাথে অনেকক্ষণ লড়াই করতে হয়, নখ দিয়ে টুথপিক দিয়ে। এই যে আপনি ডিসপিউট করছেন, অনেকক্ষণ ঝগড়া করছেন, অনেকক্ষণ লেগে আছেন জিনিসটার সাথে, এইটারই একটা উপমা হচ্ছে কারোর সাথে ইউ হ্যাভ আ বোন টু পিক, হ্যাঁ একটা গ্যাঞ্জাম। সো সেই গ্যাঞ্জামটাই হচ্ছে হ্যাভ আ বোন টু পিক, মানে হ্যাভিং স্ট্রং ডিসপিউট। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে অর্ডিনারি মেম্বার্স, মানে রেগুলার মেম্বার। এটা অনেক সময় আর্মির ক্ষেত্রে ব্যবহার করা হয়, একজন রেগুলার সোলজার, তাকে এভাবে করে বলা হয় র্যাঙ্ক অ্যান্ড ফাইল। কাটব্যাক, রিডিউসিং এক্সপেন্ডিচার। কাটব্যাক হচ্ছে রিডিউসিং এক্সপেন্ডিচার। উই শুড কাট ব্যাক অন গ্রোসারিজ, উই শুড কাট ব্যাক অন ফুয়েল। আমাদের গ্রোসারিজের খরচ কমানো দরকার, আমাদের ফুয়েলের খরচ কমানো দরকার। একটা কমন ভুল ব্যবহার হচ্ছে উই শুড কাট ব্যাক অন দি এক্সপেন্সেস, কারণ কাটব্যাক মানেই কিন্তু এক্সপেন্স কমিয়ে আনা। আপনি যেই খাতে খরচ কমাতে চান সেইটাই বেসিক্যালি আপনার কাটব্যাক। তাই আপনাকে বলা দরকার উই শুড কাট ব্যাক অন গ্রোসারিজ, উই শুড কাট ব্যাক অন ভিডিও মেকিং, উই শুড কাট ব্যাক অন এন্টারটেইনমেন্ট। সো আমরা এই টাইপের ক্ষেত্রে কাটব্যাক কথাটাকে ব্যবহার করব। পরবর্তী যেই ইডিয়ামটা আছে তা হচ্ছে এন্ড ইন স্মোক। কোনো কিছু খুব দামি, খুব গুরুত্বপূর্ণ কিছু আপনি যদি পুড়িয়ে দেন, সেটা কি আপনার কাজে লাগবে? না,
সেটা কিন্তু শেষ পর্যন্ত ধোঁয়ায় পর্যবসিত হবে, আর পুরো জিনিসটা ধোঁয়া হয়ে গেছে। তাই এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু কাম টু নাথিং, এটা দিয়ে কোনো লাভই হয় নাই। আপনি খুব দামি একটা গিটার কিনলেন, কিন্তু সেটা কেউ একজন আগুনে পুড়িয়ে দিল, এটা আমি আশা করি আপনার সাথে কখনো হবে না। যদি কেউ পুড়িয়ে দেয়, তার মানে কি হলো? এটাতে কোনো লাভ হলো? আপনি গিটারটা বাজাতে পারলেন, কোনো গান গেতে পারলেন? পারলেন না। তার মানে দ্যাট এন্ডেড ইন স্মোক, তার মানে যেই জিনিসটা দিয়ে কোনো কাজ হয় না শেষ পর্যন্ত, সেই ঘটনাটাকে আমরা বলি টু এন্ড ইন স্মোক। অল ইউর প্ল্যানস এন্ডেড ইন স্মোক। আপনি যত প্ল্যানিং করছেন কোনো কাজেই আসে না, সেটা এন্ডেড ইন স্মোক। পরবর্তী যে ইডিয়াম আছে, টেক দ্য বুল বাই দ্য হর্নস, মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনকে একদম ঠিক মতো হ্যান্ডেল করা, ডিসাইসিভলি হ্যান্ডেল করা, এমনভাবে হ্যান্ডেল করা যাতে কাজ হবে। যেমন আপনার দোকানে ধরেন আপনি একটা দোকান চালান, দোকানের মধ্যে একটা বুল ঢুকে গেছে, একটা ষাঁড় ঢুকে গেছে, ষাঁড়টাকে কেউ কাবু করতে পারতেছে না। আপনি ষাঁড়টার একদম শিং ধরে তাকে একদম কন্ট্রোলে নিয়ে ফেললেন। তাহলে কি করলেন? ষাঁড়টা কি হলো? এখন একদম আপনার কন্ট্রোলে চলে আসলো। এই যে আপনি পুরো সিচুয়েশনটাকে যেভাবে করে কন্ট্রোল করলেন, এইখান থেকেই সম্ভবত এই ইডিয়ামটা এসছে, ডিল উইথ দ্য সিচুয়েশন ডিসাইসিভলি, অর্থাৎ সিচুয়েশনটাকে এমনভাবে পাকড়াও করা যাতে করে সেই সিচুয়েশনটা আর আউট অফ কন্ট্রোল না যায়। টু মেক হেডওয়ে, তার মানে হচ্ছে মেকিং প্রগ্রেস, মানে উন্নতি করা, উন্নয়ন করা, সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ হেডওয়ে মানে কিন্তু সামনের রাস্তা, সামনের দিকে যাওয়া, রাইট? সো মেকিং প্রগ্রেস মানে হচ্ছে টু মেক হেডওয়ে। আ পিস অফ কেক মানে কোনো ব্যাপারই না, খুবই সহজ ব্যাপার। হ্যাঁ, একটা পিস অফ কেক, একটা কেকের টুকরা, এরকম একটা ব্যাপার হচ্ছে টু পিস অফ কেক, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি। টু লিভ সামওয়ান ইন দ্য লার্ক, এইটার মানে হচ্ছে টু ডেজার্ট। টু ডেজার্ট মানে কিন্তু এই ডেজার্ট কিন্তু ডেজার্ট না, ডাবল এস, মিষ্টি মন্ডা যেটা থাকে সেটা হচ্ছে ডেজার্ট, ডাবল এস। আর টু ডেজার্ট মানে হচ্ছে কাউকে অ্যাব্যান্ডন করা, কাউকে একা কোনো জায়গায় একটা ছেড়ে দিয়ে আসা, কাউকে কেউ কোনো একটা কাজ করছে তাকে ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম, তাকে সাহায্য করলাম না, তাকে সেখান থেকে উদ্ধার করলাম না, এটাকে বলে ডেজার্ট করা। টু লিভ সামওয়ান ইন দ্য লার্ক মানে হচ্ছে কাউকে ডেজার্ট করে দেওয়া। স্পিড মানি, এটা আমরা অনেকেই বাংলাদেশে শুনেছি, এটা মানে হচ্ছে ব্রাইব বা ঘুষ, মানে যেই টাকা দিলে কাজ দ্রুত হয়। স্পিড মানি, আমার কাজটা আরো দ্রুত করে দিবেন তাই আমি আপনাকে টাকা দিচ্ছি, সেটাকে বলা হয় স্পিড মানি। এটাকে বলা হয় ঘুষ। অবশ্যই এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং এই কারণটাতে এটা আইনতও নিষিদ্ধ, কিন্তু ইংরেজিতে এটাকে স্পিড মানি হিসেবে বলা হয়ে থাকে ইডিএম আকারে। গত বছরের বিসিএস, বিভিন্ন অনেক বছরের বিসিএস এর লিখিত পরীক্ষায় আসা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের কিছু উদাহরণ আমরা দেখে নিব এবং সেখান থেকে কিছু সলিউশনও দেখব। এবিসি মানে কোনো একটা বিষয়ের এবিসি। ডু ইউ নো দি এবিসি অফ ম্যাথমেটিক্স? ডু ইউ ইভেন নো দ্য এবিসি অফ রোবোটিক্স? মানে একদম বেসিক ফান্ডামেন্টালটা আপনি জানেন কিনা, সেটাই হচ্ছে এবিসি। অল ইন, পরিশ্রান্ত, ক্লান্ত, আর পারছি না, মানে আমার সর্বস্ব এটার মধ্যে চলে গিয়েছে, পরিশ্রান্ত, সেটাকে বলা হয় হচ্ছে অল ইন। আর রাউন্ড ডাজন মানে একটা বলে না ফুল ফিগার, হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ 12টা, 11টা না 10টা না, রাউন্ড ডাজন, একদম মোটমাট 12টা, সেটাকে বলা হয় আর রাউন্ড ডাজন। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, যেটা কিনা দ্বিমতের কিংবা যেটা নিয়ে সংঘাত হতে পারে, যেটা নিয়ে দ্বন্দ্ব লাগতে পারে, সেই দ্বন্দ্বের বিষয়বস্তু। কোন একটা জমি নিয়ে ভাইয়ের ভাইয়ের মধ্যে বিরোধ হচ্ছে, সেই জমিটা হচ্ছে অ্যাপল অফ ডিসকর্ড। কোনো একটা গাড়ি নিয়ে, গাড়ির মধ্যে ধাক্কা লাগা নিয়ে দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগছে, ওই ধাক্কা লাগার ঘটনাটা, সেটা হচ্ছে অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাজ দো বা অ্যাজ ইফ, এইটার মানে হচ্ছে যেন। হি টকড অ্যাজ ইফ হি ওয়্যার দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে কিন্তু হি ওয়্যার ব্যবহার করি। কেন ব্যবহার করি সেটা আমরা অন্য ক্লাসে অবশ্যই জানতে পারবো, বাট অ্যাজ দো অ্যাজ ইফ এর মানে হচ্ছে যেন। অ্যাট আ লস, হতবুদ্ধি, মানে একদম কিছু বুঝতেই পারছে না, অ্যাট আ লস, রাইট? সো সেটার মানে হচ্ছে হতবুদ্ধি। আ ক্যাসেল ইন দি এয়ার মানে আসমানে মানুষ নিজে মনে মনে অনেক বড় প্রাসাদ তৈরি করে ফেলে না, মেঘের মধ্যে আমি আকাশ তৈরি, প্রাসাদ তৈরি করে ফেলেছি, আমি বাতাসে, আকাশে বাতাসে আমার বিশাল বড় প্রাসাদ বিল্ডিং তৈরি হয়ে গেছে। তার মানে কি? এগুলো আকাশ কুসুম কল্পনা, মানে জীবনেও বাস্তব হবে না, কিন্তু আমি মনে মনে হাওয়ায় হাওয়ায় বানিয়ে ফেলেছি। এইটাকে বলা হয় ক্যাসেল ইন দি এয়ার, মানে আকাশ কুসুম কল্পনা, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আ ম্যান অফ লেটার্স মানে উনি বেশ
পণ্ডিত ব্যক্তি, উনি বেশ অক্ষর নিয়ে বেশ কাজ করেন। ম্যান অফ লেটার্স মানে তার ডানে বায়ে চারিদিকে শুধু অক্ষর আর অক্ষর, মানে তিনি নিরক্ষর নন, তিনি অক্ষর জ্ঞান সম্পন্ন। শুধু অক্ষর জ্ঞান সম্পন্নই নন, তার আশেপাশে প্রচুর কেতাবে জ্ঞান আছে, তাই তাকে বলা হবে আ ম্যান অফ লেটার্স, তিনি পণ্ডিত ব্যক্তি। আ ম্যান অফ স্ট্র, ওই যে মানুষ বলে না যে মানুষ ডুবে যেতে থাকলে খড়কুটো ধরেও বেঁচে থাকার চেষ্টা করে, খড় ইংরেজি হচ্ছে স্ট্র। সো যিনি দুর্বল চিত্তের মানুষ তাকে বলা হচ্ছে স্ট্র। স্ট্র মানে কিন্তু খুবই ঠুনকো জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা স্ট্র কথাটা ব্যবহার করি। খুবই ঠুনকো, খুবই অস্থায়ী, খুবই হালকা। তাই ম্যান অফ স্ট্র বলতে বোঝানো হয় দুর্বল চিত্তের মানুষ, হ্যাঁ, যার চিত্তটা এই স্ট্রয়ের মতনই দীর্ঘমেয়াদী বা স্ট্রয়ের মতনই স্থায়ী, মানে একেবারেই স্থায়ী বা শক্ত না। আ স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল, খুবই মজার একটা ইডিয়াম এটা। তো যেটা হয় যে আপনি যদি একটা শূকর ছানা দেখেন, একটা শূকর যদি দেখেন, দেখবেন যে তাদের বডিটা বেশ রাউন্ড টাইপের, হ্যাঁ, বডিটা বেশ গোলগাল, এবং তারা যে গর্তে থাকে গর্তটাও বেশ গোলগাল, হ্যাঁ, এটা গর্ত তো গোলই হয় সাধারণত যারা। কিন্তু আপনি যদি চিন্তা করেন একটা গোল গর্তের মধ্যে আপনি যদি একটা চারকোনা সাইজের একটা শূকরকে ফিট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সে ফিট করবে না, কারণ গোল বডি দিয়ে সে গোল গর্তের মধ্যে খুব আরামে ছিল। কিন্তু এখন আপনি যদি চারকোনা একটা শূকর যদি হয়, তাহলে কিন্তু সে ফিট করবে না। তাই আ স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল মানে হচ্ছে অনুপযুক্ত, এমন কিছু যেটা ফিট করে না। পরবর্তী স্লাইডে চলে যাই। আফটার ওয়ানস ওন হার্ট, মনের মতো, হ্যাঁ, দিস মুভি ইজ আফটার মাই ওন হার্ট, মানে আমার একদম মনের মতো হয়েছে। দিস নিউ পারসন হি ইজ আফটার মাই ওন হার্ট, ওর একদম ওর কাজকর্ম আমার খুব মনের মতো হয়েছে। এই মনের মতো হওয়াকে বলা হয় আফটার ওয়ানস ওন হার্ট, আফটার মাই ওন হার্ট, আফটার ইয়োর ওন হার্ট, ওভাবে করে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, এইটাকে বলা হয় একটু স্বার্থপর, নিজস্ব একটা স্বার্থ থাকা কোনো একটা কাজে। ধরেন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, আপনি একটা বিল্ডিং বানাবেন, আমি সেটার মধ্যে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছি, আপনি এভাবে করে বানান, আপনি ওভাবে করে বানান, দেখে মনে হচ্ছে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি, বাট আই অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। এই যে আমি আপনাকে হেল্প করছি, এখানটাতে আমার নিজেরও একটা ধান্দা আছে, আমি মনে হয় ওই কাজের ঠিকাদারিটা চাই, আমি ওখানে ইট বালু সাপ্লাই করতে চাই। এইটাই হচ্ছে অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, নিজের একটা স্বার্থ থাকা এবং সেই স্বার্থর কারণে কোনো কিছুর মধ্যে সম্পৃক্ত হওয়া। অ্যাট আর্মস লেংথ, ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি আমার থেকে 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন, আমার হাতের নাগালের বাইরে। আমি যদি আপনাকে আঘাত করতে চাই, তাহলে আমি আপনাকে আঘাত করতে পারবো না, কারণ আপনি আমার থেকে ওই 1 হাত দূরত্বে আছেন। অ্যাট আর্মস লেংথ মানে হচ্ছে নিরাপদ দূরত্ব, মানে কাছাকাছি যাচ্ছি না, যদি আমাকে হঠাৎ করে মেরে বসে। তাই অ্যাট আর্মস লেংথ মানে হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা। বেনিফিট অফ দ্য ডাউট, সন্দেহাবসর, একটু কঠিন হয়ে গেছে বাংলাটা, কিন্তু আমি মানেটা বুঝিয়ে বলি যে কোনো একটা জিনিসের প্রতি আপনার যদি ডাউট থাকে, সেই ডাউটের বেনিফিটটা যখন আপনি ওই মানুষটাকে দেন। ক্রিকেট খেলতে গেলে এই বেনিফিট অফ ডাউট কথাটা কিন্তু অনেক সময় ব্যবহৃত হয়। এখন তো আবার ডিআরএস চলে এসেছে, থার্ড আম্পায়ারের কাছে যাওয়া যায়, কিন্তু আগে একটা সময় ছিল যখন ঠিক বোঝা যাচ্ছে না যে ব্যাটসম্যান আউট হয়েছে কি হয় নাই, তখন ওইটার বেনিফিটটা ব্যাটসম্যানকে দেয়া হতো। এটাকেই বলে হয় বেনিফিট অফ ডাউট। যদি সন্দেহ থাকে, সেই সন্দেহের যেই লাভটা, সেই সন্দেহের ফলাফলটা যিনি অভিযুক্ত তার দিকে সাধারণত যায়। আমি আরেকটু ভেঙে বলি, হয়তো বুঝতে একটু কঠিন হচ্ছে। আপনি একটা মামলার রায় নিয়ে চিন্তা করছেন যে একটা মানুষ খুন করেছেন কি করেন নাই, যদি একটু সন্দেহ থাকে, ঠিক শিওর না, তখন কি আমরা ধরে নিব এই মানুষটি খুনি, নাকি ধরে নিব মানুষটি খুনি না? আমরা ধরে নিব মানুষটি খুনি না, কারণ সন্দেহ আছে। এই যে সন্দেহ আছে, এই সন্দেহ থাকার কারণে যে এই অপরাধী বা এই অভিযুক্ত ব্যক্তি বেঁচে গেল, এই সন্দেহের বেনিফিটটা তাহলে কে পেল? এই অপরাধী পেল। তার বা অপরাধী তাকে বলা ঠিক না, কারণ যেহেতু সন্দেহ আছে, তাই এই অভিযুক্ত ব্যক্তি এই বেনিফিট অফ ডাউটটা পেল, সন্দেহ থেকে উৎপাদিত যেই বেনিফিটটা সেটা পেল। পরবর্তী যেই ইডিয়ামটি আছে তা হচ্ছে বার্নিং কোয়েশ্চেন, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে দ্য বাজেট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন, মানে বাজেটটা কি হবে, হ্যাঁ, বাজেটটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দিস প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য বাজেট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। বাজেটটা হচ্ছে ওই প্রজেক্টের বার্নিং কোয়েশ্চেন। বাই ডিন্ট অফ,
বদৌলতে, বাই ডিন্ট অফ আ বিগ ইনহেরিটেন্স হি ওয়াজ এবল টু বাই দ্য কোম্পানি। সে বিশাল বড় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে এবং তার বদৌলতে সে এই কোম্পানিটাকে কিনতে পেরেছে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে, কখনো আছে কখনো নাই, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। ব্রিং টু প্যাস কোনো কিছু ঘটা, হাউ ডিড দিস এভার ব্রিং টু প্যাস, এটা কিভাবে করে ঘটলো, কখনোই। কোনো কিছু ঘটাকে আমরা বলি ব্রিং টু প্যাস। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে আপনি দেখছেন নীল আকাশ আছে, খুব আরামে পিকনিক করতে পেরেছেন, হঠাৎ করে বজ্রপাত। হ্যাঁ, এই নীল আকাশে কোনো মেঘ নেই, বিনা মেঘে বজ্রপাত মানে কোনো বিপদের আশঙ্কা না দেখা অবস্থাতেই যদি বিপদ হয়ে যায় তখন আমরা বোল্ট ফ্রম দ্য ব্লু কথাটাকে ব্যবহার করে থাকি। এই কথাটা আমরা আউট অফ দ্য ব্লু এই কথাটাও কিন্তু ব্যবহার করে থাকি যখন আমরা বলি যে এখানে তো কোনো বিপদের সম্ভাবনাই ছিল না কিন্তু বিপদ হয়ে গিয়েছে, তখন বললো দিস হ্যাপেন আউট অফ দ্য ব্লু। মানে এই একই ইডিয়ামটার একটা ছোট ভার্সন আছে, সেটাকে আমরা বলি আউট অফ দ্য ব্লু। বটম লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানে শেষ কথা, মোট কথা। হ্যাঁ, মানে আমি অনেক কথা বললাম, দ্য বটম লাইন ইজ ইউ হ্যাভ টু লিভ টাউন, মানে শেষ কথা, মোট কথা হচ্ছে তোমাকে শহর ছাড়তে হবে। ব্ল্যাক অ্যান্ড ব্লু নির্মম ভাবে, মানে কাউকে মেরে কালো নীল করে দেয় না, তাকে নির্মম ভাবে মারা হয়েছে। হি ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে তাকে নির্মম ভাবে মারা হয়েছে, এটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক শিপ কুলাঙ্গা, সাধারণত শিপ বা ভেড়া কিন্তু সাদা হয়, হঠাৎ করে একটা ব্ল্যাক শিপ থাকলে দ্য অড ওয়ান, হ্যাঁ, তাকে আমরা একটু বাঁকা চোখে দেখি। তাই বংশে যেই মানুষটা একটু অকর্মণ্য, একটু ব্যর্থ, তাকে আমরা বলি দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। ক্রাই ইন দ্য উইল্ডারনেস মানে আপনি বনে গিয়ে কান্নাকাটি করতেছেন, বনে গিয়ে কান্নাকাটি করে তো কোনো লাভ নাই, আপনাকে রাইট জায়গায় কান্নাকাটি করতে হবে। তাই যেই জায়গায় গিয়ে কান্নাকাটি করে, যেই জায়গায় গিয়ে হাউকাউ করে কোনো লাভ হয় না, ওই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ক্রাই ইন দ্য উইল্ডারনেস, মানে অজায়গায় গিয়ে কোনো একটা জিনিস নিয়ে হাউকাউ করা, কান্নাকাটি করা। কল টু মাইন্ড স্মরণ করা, আই এম ট্রাইং টু কল টু মাইন্ড দ্যাট ইভেন্ট, আই এম ট্রাইং টু কল টু মাইন্ড মানে আমি মনে করার চেষ্টা করছি, আমার মেমোরিতে, আমার মাইন্ডে নিয়ে আসার চেষ্টা করছি। কাম টু টার্মস ঐক্যমতে পৌঁছানো মানে হি অ্যান্ড আই হ্যাভ কাম টু টার্মস রিগার্ডিং দিস ডিসপিউট, কোন একটা দ্বন্দ্ব নিয়ে আমরা কাম টু টার্মস এসেছি। কাম টু টার্মস কিন্তু সবসময় অন্যদের সাথে হয় না, নিজের সাথেও হয়। আই এম ট্রাইং টু কাম টু টার্মস উইথ মাই ইনজুরি, আমার যে ইনজুরি হয়েছে সেটা আমি প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু এখন আই এম ট্রাইং টু কাম টু টার্মস উইথ ইট, মানে নিজের সাথে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছি, নিজের সাথে একটা বোঝাপড়ায় আসার চেষ্টা করছি, এটাকেও বলা হয় কাম টু টার্মস। কাস্ট সাইড বাতিল করা, সরব, সাইড করে দেওয়া, হ্যাঁ, বাদ দিয়ে দেয়া, কাস্ট সাইড। ড্র দ্য লাইন সীমারেখা নির্ধারণ করা, তার মানে হচ্ছে কেউ খুব বেশি আস্ফালন করছে, খুব বেশি বাড়াবাড়ি করছে, আই ড্রিউ দ্য লাইন ফর হিম, আমি তাকে এমন ভাবে লাইন ড্র করে দিয়েছি যে তুমি এই লাইন কখনো ক্রস করবে না। ড্র দ্য লাইন মানে কিন্তু ডিসিপ্লিন করাও। এই যে ডিসিপ্লিন করা মানে কোন অর্থে বলছি, যে খুব বেশি খারাপ আচরণ, খুব বেশি দুর্ব্যবহার একজন করছে, তখন আমি তাকে একটা আই ড্রিউ আ লাইন, যে আমি একটা লাইন দাঁড় করে দিলাম যে তুমি এইটা অতিক্রম করতে পারবে না, ঠিক আছে। ডিলি ডালি মানে হচ্ছে সময় অপচয়, মানে ঢিলে ঢালা ভাবে ঘুরে বেড়ানো। আমি এভাবে করে মনে রেখেছিলাম ডিলি ডালি আর ঢিলে ঢালা, তাই না, কাছাকাছি কিন্তু। ডিলি ডালি মানে যদি আমরা ঢিলে ঢালা ভাবে ঘুরে বেড়াই তার মানে কি হয়, সময় অপচয় হয়। তাই ডিলি ডালি মানে হচ্ছে সময় অপচয় করা। এগেইন ডিলি ডালি মানে কিন্তু ঢিলে ঢালা না, কিন্তু মনে রাখার জন্য এই ধরনের গল্পগুলো মনে মনে ভাবতে হবে যাতে আমাদের মনে থাকে। ডগ ডেজ সবচেয়ে গরমের দিন, গরমের সাথে কুকুরের সম্পর্ক কি আমি জানি না ভাই, হ্যাঁ, যেই দিনগুলোতে কুকুর অনেক করে হাঁপাতে থাকে সেই দিনগুলোকেই হয়তো ডগ ডেজ বলা হয়, তাই সবচেয়ে গরমের দিনকে আমরা বলি ডগ ডেজ। ডে আফটার ডে দিনের পর দিন, একদম আক্ষরিক অর্থই হয়ে গেছে প্রায়, দিনের পর দিন বারবার হতেই আছে অনবরত, সেটাকে আমরা বলি ডে আফটার ডে। ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ মানে দুটো মিনিং হয়, একটা হচ্ছে বাস্তবিক, মানে খুব আকাশ কুসুম প্ল্যানিং না করে লেটস ডু আ রিয়েলিস্টিক প্ল্যানিং, লেটস ডু আ ডাউন টু আর্থ প্ল্যান, ঠিক আছে,
লেটস স্কেচ আ ডাউন টু আর্থ প্ল্যান, সেটাকে আমরা বলি বাস্তবিক। অন্যদিকে আমরা যখন কোনো মানুষকে খুব হাম্বল দেখি, খুবই তার মধ্যে কোনো গর্বের ছিটে ফোঁটা নেই, তার মধ্যে কোনো, তিনি খুব বেশি অহংকার করেন না, অথচ তিনি অনেক বড় তারকা, তখন আমরা বলি হোয়াট আ ডাউন টু আর্থ পারসন, হোয়াট আ হাম্বল পারসন। এই হিউমিলিটি যাদের আছে, হাম্বল মানুষকে আমরা ডাউন টু আর্থ বলি। ইট হাম্বল পাই মানে হচ্ছে অপমান হজম করে ক্ষমা চাওয়া, মানে আপনি অপমানিত হয়েছেন, এখন ইট হাম্বল পাই, ওই যে বলে না যে মুচলেকা দেয়া নাকে খত দেওয়া, ব্যাপারটা অনেকটা ওরকম, যে আপনি অপমান হজম করে এই যে হাম্বল পাই খেয়ে চলে যান, এরকম ব্যাপারটা অনেকটা। এন্ড ইন স্মোক, এটা অলরেডি আমরা আলাপ করেছি, ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হঠাৎ হঠাৎ, কদাচিৎ, মানে খুবই অল্প এবং অনেক পরে পরে। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে অনেক অল্প এবং অনেক পরে পরে, এরকম একটা সেন্স বোঝায়। ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে রক্ত মাংসের মানুষ, মানে কোনো কাগজ না, কোনো ডকুমেন্ট না, হি কেম হিয়ার ফ্লেশ অ্যান্ড ব্লাড, একদম নিজে সশরীরে রক্ত মাংসের দেহ, সেটাকে বলা হয় ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফর গুড স্থায়ীভাবে, আই এম লিভিং বাংলাদেশ ফর গুড, আমি বাংলাদেশ ছেড়ে চিরতরে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার যদি বোঝায় তখন আমরা বলি ফর গুড। ফুলস প্যারাডাইস মানে বোকার স্বর্গ, তুমি যে এরকম যারা ডিলিউশনে থাকে, যারা মানে অদ্ভুত অদ্ভুত ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা বলি তুমি বোকার স্বর্গে বসবাস করছো। অনেকে আছে যারা মনে করে যে আচ্ছা আমার বিশ্ববিদ্যালয় পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, কিন্তু আসলে তা না, কিন্তু তারা মনে করে, আমরা তখন তাদেরকে বলি তুমি বোকার স্বর্গে বসবাস করছো, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। ফ্রেশ ব্লাড নতুন প্রজন্মের সদস্য, হ্যাঁ, যেমন আপনাদের ক্লাবে নতুন কেউ যখন আসে তখন আমরা দিস ইজ দ্য ফ্রেশ ব্লাড। তাসকিন আহমেদ ইজ দ্য ফ্রেশ ব্লাড অফ বাংলাদেশ পেস অ্যাটাক, হ্যাঁ, আমরা বলি আফিফ ইজ দ্য ফ্রেশ ব্লাড ইন বাংলাদেশ ব্যাটিং সাইড। সো ফ্রেশ ব্লাড মানে হচ্ছে নতুন প্রজন্মের সদস্য। গিফট অফ দ্য গ্যাপ যাদের কথা বলার অনেক ক্ষমতা আছে, বাগ্গীতা, হ্যাঁ, কথা বলবার ক্ষমতা, ভালো কথা বলতে পারে, তাদেরকে আমরা বলি গিফট অফ দ্য গ্যাপ। গেট অ্যালং কারোর সাথে সুসম্পর্ক থাকা, হ্যাঁ, উই গেট অ্যালং রিয়েলি ওয়েল, হ্যাঁ, রাকিব অ্যান্ড আই গেট অ্যালং রিয়েলি ওয়েল মানে হচ্ছে আমাদের বেশ জমে, দুজনের সাথে বেশ কানেকশন আছে, আমরা বেশ একসাথে চলতে পারি। গিভ ইন সারেন্ডার করা, বশ্যতা স্বীকার করা, হ্যাঁ, হি গেভ ইন, হ্যাঁ, কোনো একটা কারো কাছে নতি স্বীকার করা, সেটাই হচ্ছে গিভ ইন। হাফ আ চান্স ক্রিকেটে যখন খুব কঠিন একটা ক্যাচ ওঠে বলে দ্যাট ওয়াজ হাফ আ চান্স, মানে খুব সামান্য সুযোগ, খুব ডিফিকাল্ট চান্স, বাট অনেক সময় বলা হয় যে ইফ ইউ ওয়ান্ট টু উইন দিস টেস্ট ম্যাচেস ইউ হ্যাভ টু টেক দিস হাফ চান্সেস। হ্যান্ড ইন গ্লাভ মিলে যাওয়া, ম্যাচ করে যাওয়া। কেন? আপনি যদি একটা গ্লাভ নেন, একটা যে বাইক চালানোর সময় যে গ্লাভস পরতে হয় বা শীতের সময় যে গ্লাভস পরতে হয়, এটা যদি আপনার হাতের সাথে মিলে যায়, খাপ খেয়ে যায়, তাহলে আমরা কি বলি? ইটস আ হ্যান্ড ইন গ্লাভ ফিট। তার মানে হচ্ছে কোনো কিছু যখন ফিট করে তখন আমরা বলি মানে খুব ভালো ফিট করেছে, ইটস আ হ্যান্ড ইন গ্লাভ ফিট। নতুন একটা লোক আপনার টিমে জয়েন করেছে, আপনি যে অফিসে চাকরি করেন সেই টিমে জয়েন করেছে, তখন আমরা, এবং সে খুব ভালো ফিট করছে, তখন আমরা বলি যে রাতুল ইজ আ হ্যান্ড ইন গ্লাভ ফিট ইন দিস টিম, মানে সে খুব ভালো ফিট করছে। হোল্ড ওয়াটার মানে আপনি কোনো একটা থিওরি বলেছেন, থিওরিটা যখন টেস্ট করা হচ্ছে, যখন পরীক্ষা করা হচ্ছে, তখন সেটা ধোপে টেকে কিনা, যদি ধোপে টেকে তাহলে আমরা বলবো দিস থিওরি হোল্ডস ওয়াটার। হোল্ড ওয়াটার কেন বলছি? ধরেন আপনি একটা বালতি নিয়ে আসছেন, বালতিটা যদি আমরা পরীক্ষা করে দেখি বালতিটা ভালো কিনা, তাহলে কি পানি ভরে দেখব, যদি পানি ধরে রাখতে পারে তাহলে আমরা বলবো দিস বাকেট হোল্ডস ওয়াটার। একইভাবে আপনার আইডিয়াটা, আপনার বিজনেসটা, আপনার যে কোনো প্রযুক্তি, সেটা যদি আপনি টেস্ট করেন তখন বলবো হ্যাঁ দিস আইডিয়া হোল্ডস ওয়াটার, ক্যান হোল্ড ওয়াটার। হার্ট অ্যান্ড সোল প্রাণপণে সে হার্ট অ্যান্ড সোল ট্রাই করলো, হার্ট অ্যান্ড সোল দৌড়ালো, এই যে মানে নিজের আত্মা এবং হৃদয় লাগিয়ে কাজ করা, সেটাকে আমরা বলি হার্ট অ্যান্ড সোল। ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায়, হ্যাঁ, কোল্ড ব্লাড মানে একদম রক্ত গরম করে কোনো কাজ করে নাই, একদম ঠান্ডা রক্তে করছে, রাগের মাথায় করে ফেলে নাই, ঠান্ডা রক্তে একদম ঠান্ডা অবস্থায় প্ল্যানিং করে সেই কাজটা করছে। ইন কেস যদি এমন হয়, হ্যাঁ, টেক দি আমব্রেলা ইন কেস ইট রেইনস, হ্যাঁ, যদি বৃষ্টি হয় সেটার জন্য তোমার আমব্রেলা বা রেইনকোটটা নিয়ে যাও। ইন অ্যাডিশন টু মানে এতক্ষণ যা যা বলা হয়েছে তার অধিক, তার উপরে,
প্লাস অ্যাডিশনালি আমরা বলি না, সো ওইটাই হচ্ছে ইন অ্যাডিশন টু। ইন অর্ডার দ্যাট, যাতে, হ্যাঁ, টেক এনাফ ক্লোথস ইন অর্ডার দ্যাট ইউ ডোন্ট ফল শর্ট ওয়ান্স ইউ আর ইন দ্য ট্রিপ। তুমি ট্রিপে যাওয়ার পরে যাতে তোমার কম না পড়ে তাই যথেষ্ট কাপড় নিয়ে যাও। টেক আ মাফলার ইন অর্ডার দ্যাট ইউ ডোন্ট ক্যাচ আ কোল্ড, যাতে তোমার ঠান্ডা না লাগে তাই একটা মাফলার নাও। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে। লিখিতভাবে হলে কি হয়, সাদা কাগজ এবং কালো কালি। আমি বললাম যে ওকে আই উইল গিভ ইউ 50,000 টাকা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ক্যান ইউ গিভ মি দ্যাট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে হচ্ছে তুমি একে সাদা কালোতে দিবা, মানে তোমাকে লিখিত দিবা। সো ওই লিখিত ডকুমেন্টেড অবস্থায় দেওয়াকে বলা হয় ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিথ অ্যান্ড কিন, কিন মানেই কিন্তু আত্মীয়, কিথ অ্যান্ড কিন মানেও আত্মীয় স্বজন মূলত। লুক ফরওয়ার্ড টু, ভালো কিছুর আশা করা, কিন্তু এটার একটা মজার ব্যবহার আছে। লুক ফরওয়ার্ড টু ডুইং, লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং, লুক ফরওয়ার্ড টু পরে যে ভার্বটা হয় তার সাথে আইএনজি যোগ হয়। লেট লুজ মানে বলগাহীন ভাবে ছেড়ে দেয়া, হ্যাঁ, মানে কোনো কন্ট্রোল নাই, মানে ছেড়ে দাও লাগামহীন ভাবে। যদি আমাদের প্রেসিডেন্ট বা আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাদের অর্থনীতিকে একদম লাগামহীন ভাবে ছেড়ে দেয়, দ্য প্রাইম মিনিস্টার লেট দ্য ইকোনমি লুজ, মানে কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। মেক আ কেস মানে হচ্ছে যুক্তি দেখানো, ওয়ান কুড মেক আ কেস আউট অফ ইট, মানে কোন একটা কথা বলা হচ্ছে এর পক্ষে যুক্তি দেখানো সম্ভব। হ্যাঁ, আই ক্যান মেক আ কেস ফর দিস, হ্যাঁ, কোন একটা কিছু প্রপোজ করা হচ্ছে যে আজকে থেকে অফিসে প্রতিদিন 2 বেলা খাবার দেওয়া হবে। হ্যাঁ, তা আমি বললাম যে আই ক্যান মেক আ কেস ফর দিস, মানে হচ্ছে আমি এর পক্ষে যুক্তি দেখাতে পারবো। মেক হে ওয়াইল দ্য সান শাইনস, ঝোপ বুঝে কোপ মারা, যখন সূর্যের তাপ আছে তখনই হে বানাতে হয়। হে মানে কি, খড়কুটা। এখন হে কেন এই সময় বানাতে হবে, কারণ যখন সূর্যের তাপ আছে তখনই তো আমি আমার যেই ভেজা ওই ফসলের উদ্বৃত্তটা আছে ওইটা আমি শুকিয়ে খড় বানিয়ে ফেলতে পারবো। তাই তখনই হে বানাতে হয় যখন সূর্য তাপটা আছে। আবার এই বাক্যটারই, এই প্রবাদটারই আরেকটা ভার্সন আছে, ওই যে হিট দ্য আয়রন ওয়াইল ইটস হট, যখন তোমার আয়রনটা গরম আছে তখন ওইটাকে আঘাত করতে হয়। যদি ঠান্ডা অবস্থায় আঘাত করি তাহলে কিন্তু সেটা দিয়ে আমি আর অন্য কিছু তৈরি করতে পারবো না। ওই গরম অবস্থায় আঘাত করাই কিন্তু ঝোপ বুঝে কোপ মারা, সুযোগ বুঝে কোনো একটা কাজ করা, মানে যখন সিচুয়েশন আপনার ফেভারে তখন পদক্ষেপ গ্রহণ করা কি বলা হয়, মেক হে ওয়াইল দ্য সান শাইনস। মেইডেন স্পিচ, প্রথম বক্তৃতা। টুডে দ্য প্রেসিডেন্ট জো বাইডেন গেভ হিজ মেইডেন স্পিচ, প্রথম বক্তৃতাকে বলা হয় মেইডেন স্পিচ। মেক গুড ফর অল দ্য টাইম ইউ হ্যাভ লস্ট, ক্ষতিপূরণ করা, আগে যেই ক্ষতি হয়ে গিয়েছে, আগে যেই পিছিয়ে পড়া হয়েছে সেইটাকেই পূরণ করাকে আমরা বলি মেক গুড বা ক্ষতিপূরণ করা। নাল অ্যান্ড ভয়েড, বাতিল, দিস এগ্রিমেন্ট ইজ নাল অ্যান্ড ভয়েড, এটার কোনো মূল্য নাই। দিস এগ্রিমেন্ট উইল বি নাল অ্যান্ড ভয়েড ইফ ইউ ফেইল টু পে ইউর প্রিমিয়াম, তুমি যদি প্রিমিয়াম পে করতে ফেল করো তাহলে এই এগ্রিমেন্টটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আউট অফ দ্য কোয়েশ্চেন, অসম্ভব, হতেই পারে না, এটার কোনো মানে এটা কোনো অপশনই না, এরকম জায়গায় আমরা বলি আরে প্রশ্নই ওঠে না, বলি না যে প্রশ্নই ওঠে না, ইংরেজি হচ্ছে আউট অফ দ্য কোয়েশ্চেন। আউট অ্যান্ড আউট, এটা আগে আলোচনা হয়েছে, অ্যাবসলিউটলি, সম্পূর্ণরূপে। ওপেন সিক্রেট, যেটা সবাই জানে। হ্যাঁ, যদি দেখি যে কোন একটা কোম্পানিতে চেয়ারম্যান রাকিবকে ফেভার করে, হ্যাঁ, the chairman favors Rakib and it's an open secret. It's an open secret that the chairman favors Rakib. সবাই জানে যে চেয়ারম্যান আসলে রাকিবকে একটু পছন্দ করে এবং তার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে। পিক আ কোয়ারেল উইথ, ঝগড়া বাঁধানো, একটু জোর করে কারোর সাথে আই উইল পিক আ কোয়ারেল উইথ হিম, তাকে যাতে আমি ব্যস্ত রাখতে পারি, এরকম একটা ব্যাপার, ইচ্ছা করে একটা ঝগড়া বাঁধিয়ে দেয়া। প্রোজ অ্যান্ড কনস, খুঁটিনাটি বা এটার আবার একটু ডেপথ আছে, সেটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস বলতে কোন একটা জিনিসের ভালো এবং মন্দ উভয়কেই বিচার করা। হ্যাঁ, ভালোটাও দেখছি মন্দটাও দেখছি এবং উভয়কে যদি মেজার করে দেখি, অনুপাত করে দেখি, তখন আমরা বলবো যে হ্যাঁ আমরা এটা প্রোজ অ্যান্ড কনস বিচার করেছি। পুট হেডস টুগেদার, সবগুলো মাথাকে একসাথে নিয়ে এসে আলাপ আলোচনা করা, মানে মাথা, আমরা বলি না মাথা খাটানো,
আমরা যদি অনেকগুলো মাথাকে একসাথে আনি তাহলে কি হচ্ছে যে আমরা একত্রে এসে কোনো কিছু আলোচনা করছি, একত্রে এসে পরামর্শ করছি, একমত হবার চেষ্টা করছি। প্যাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। প্যাস অ্যাওয়ে মানে হচ্ছে অফকোর্স মারা যাওয়া। মারা যাওয়ার আরো অনেকগুলো ইডিয়াম আছে। ওয়ান অফ দেম ইজ প্যাস অ্যাওয়ে। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, মানে আই হ্যাভ টু পুট আপ উইথ ইউর ড্রামা এভরিডে। আমার তোমার ড্রামা প্রত্যেকদিন সহ্য করতে হয়। এরকম কারোর কোনো কিছু সহ্য করা, কারোর সাথে মানিয়ে নেওয়া, এইটা সেন্স বোঝাতে গেলে পুট আপ উইথ কথাটা আমরা ব্যবহার করে থাকি। রেইজ ওয়ানস আইব্রোজ, ও আচ্ছা, এই যে আমরা ভুরু উঁচায় অনেক সময় বলি না, এই যে আমরা বিস্মিত হই। হিজ প্রমোশন রেইজড আ ফিউ আইব্রোজ মানে হচ্ছে তার যে সে যে প্রমোশন পেয়েছে, এই প্রমোশন দেখে কিন্তু অনেকে অবাক হয়েছে, অনেক বেশ বিস্মিত হয়েছে, এবং এটা কিন্তু পজিটিভলি বিস্মিত না। রেইজ ওয়ানস আইব্রোজ মানে হচ্ছে একটু অবাক হওয়া, একটু নেগেটিভ ভাবে, এটা কেমনে হইলো, ওই রকম একটা কোন একটা সন্দেহ চোখে দেখা জিনিসটাকে, এবং সেইভাবে বিস্মিত হওয়া। রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা। কেউ যদি কোনো একটা জায়গায় খুন করে তাহলে কি হয়, রক্ত হাতে লেগে যায়, এবং তখন তাকে যদি পুলিশ ধরে ফেলে তাহলে দেখবে যে হাত লাল, ওই যে হাতে নাতে সে ধরা পড়লো, সেটাকে আমরা বলে থাকি রেড হ্যান্ডেড। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটা আমরা আগে আলোচনা করেছি, এটার অর্থ হচ্ছে সাধারণ সৈনিক। স্পেয়ার নো পেইনস মানে যথাসাধ্য চেষ্টা করা, মানে সকল কষ্টের মধ্যে দিয়ে গেছি, মানে এটার জন্য যত পেইন নেওয়া লাগে সবই নিছি, যথাসাধ্য সবকিছু করা, চেষ্টা করা। সোয়ান সং মানে হচ্ছে শেষ কর্ম, মানে শেষ কাজটা করা। সফট সোপ মানে হচ্ছে তোষামত করা, বলে না তেল মালিশ করা, কাউকে তেল দেয়া, হ্যাঁ, ইংরেজিতে সেটাকে আবার বলে যে সফট সোপ। হ্যাঁ, সো এই বাংলায় যেটা তেল, ইংরেজিতেই সেটা সফট সোপ। সরি ফিগার মানে কৃতিত্ব দেখাতে না পারা, যেমন ইন দিস পার্টিকুলার ম্যাচ তামিম ইকবাল ওয়াজ দ্য সরি ফিগার, মানে যে কাজ করতে না পেরে বলছে ও সরি। আমি এভাবে করে জিনিসটা মনে রাখার চেষ্টা করি যে সরি ফিগার মানে হচ্ছে কৃতিত্ব দেখাতে না পারা। টেল আপন, টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা। আপনি কারোর ক্ষতি যদি করতে চান তাহলে ইউ ক্যান টেল আপন দেম, রাইট? টেল আপন মানেই হচ্ছে ক্ষতি করা। 3 স্কোর 60, এখন 3 স্কোরের সাথে 60-এর সম্পর্ক কি, 60-র সম্পর্ক কি? আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সংখ্যা ব্যবস্থা ব্যবহার করি, সেটা কিন্তু 10 ভিত্তিক। অতীতে 20 ভিত্তিক একটা সংখ্যা ব্যবস্থা ছিল, যেখানটাতে 1 স্কোরে 20 হতো। 3 স্কোর মানে হচ্ছে 60, 4 স্কোর মানে হচ্ছে 80, 5 স্কোর মানে হচ্ছে 100। এভাবে করে স্কোর ভিত্তিক একটা সংখ্যা ব্যবস্থা ছিল। সো 3 স্কোর মানে হচ্ছে 60। থ্রু অ্যান্ড থ্রু মানে সম্যকভাবে, হ্যাঁ, মানে টোটালি থ্রু অ্যান্ড থ্রু দ্য বেস্ট প্লেয়ার। সাকিব আল হাসান ইজ থ্রু অ্যান্ড থ্রু দ্য বেস্ট প্লেয়ার অফ দিস টিম। টু স্মেল আ র্যাট, এটা আগে আলোচনা করা হয়েছে, সন্দেহ করা। টেক আ ফ্যান্সি টু, হি হ্যাজ স্টার্টেড টু টেক আ ফ্যান্সি টু দিস হবি, এই নতুন হবিতে তার ভালো লাগতে শুরু করেছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, নতুন কিছু ভালো লাগতে শুরু করাকে আমরা বলি টেক আ ফ্যান্সি টু। টেক ইনটু অ্যাকাউন্ট, কোনো কিছুকে বিবেচনা করা। হ্যাভ ইউ টেকেন রিসেশন ইনটু অ্যাকাউন্ট, মানে আপনি কোনো একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছেন, তখন আরেকজন আপনাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ টেকেন রিসেশন ইনটু অ্যাকাউন্ট, মানে এই যে আর্থিক মন্দা চলছে, আপনি কি এইটাকে বিবেচনায় নিয়েছেন? বা আপনি কোম্পানির জন্য বাজেট করছেন, তখন একজন আপনাকে বললেন যে হ্যাভ ইউ টেকেন এইচআর কস্ট ইনটু অ্যাকাউন্ট, আপনি কি হিউম্যান রিসোর্সের যে খরচ হবে সেটাকে অ্যাকাউন্টে নিয়েছেন? সো কোনো কিছুকে হিসাব করা, কোনো কিছুকে বিবেচনায় নিয়ে আসাটাকে টেক ইনটু অ্যাকাউন্ট বলে। থ্রু থিক অ্যান্ড থিন, ভালো মন্দের মধ্য দিয়েই, হ্যাঁ, বিপদে আপদে সব সময়। বলে না যে এটা দেখবেন যে কখনো কখনো ওথ করে হাজব্যান্ড ওয়াইফের প্রতি, বলে যে আই উইল লাভ ইউ অ্যান্ড সাপোর্ট ইউ থ্রু থিক অ্যান্ড থিন, মানে বিপদে আপদে সবসময় আমি তোমার সাথেই থাকবো, ব্যাপারটা অনেকটা এরকম। টু ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে ত্যাগ করা, মানে বাতিল, হ্যাঁ, কোনো কিছুকে ত্যাগ করা। আই হ্যাভ ডান অ্যাওয়ে উইথ মাই ওল্ড হ্যাবিটস, আমি আমার আগের হ্যাবিটগুলো, খারাপ হ্যাবিটগুলোকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, টু ডু অ্যাওয়ে উইথ। টার্ন ওভার আ নিউ লিফ, নতুন অধ্যায়ের সূচনা করা। হ্যাঁ, উইথ তাসকিন আহমেদ, বাংলাদেশ পেস অ্যাটাক হ্যাজ টার্নড ওভার আ নিউ লিফ, আমরা নতুন একটা যাত্রা শুরু করেছি। 10 মিনিট স্কুল হ্যাজ টার্নড ওভার আ নিউ লিফ, ব্যাপারটা অনেকটা এরকম যে নতুন একটা অধ্যায়ের সূচনা করা।
টু গেট অ্যালং উইথ, এটাও এর আগে আলোচনা করা হয়েছে, কারোর সাথে সুসম্পর্ক থাকা। টু মিট ট্রাবল হাফওয়ে, হতবুদ্ধি হওয়া, মানে আপনি মাঝপথেই বিপদে পড়ে গেলেন, হ্যাঁ এখন কি করব, এই যে টু মিট ট্রাবল হাফওয়ে, এটাই হচ্ছে হতবুদ্ধি হওয়া। এটার আরেকটা ইডিয়াম আমরা শিখেছিলাম, তা হচ্ছে অ্যাট আ লস। আপ অ্যান্ড ডুইং মানে হচ্ছে উঠে পড়ে লাগা। এই যে আপ অ্যান্ড ডুইং, উঠে পড়ে লাগা, একটু আক্ষরিক অর্থের সাথেও একটু মিলে যাচ্ছে। আপ অ্যান্ড গোয়িং মানে হচ্ছে কারো পিছনে একদম উঠে পড়ে লেগে পড়া। উইথ আ গুড গ্রেস, সানন্দে, আই রিসিভ দ্য নিউজ উইথ আ গুড গ্রেস, আই রিসিভ দ্য ডিউটিজ উইথ আ গুড গ্রেস, মানে সানন্দে গ্রহণ করলাম। উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, হি লেফট হোম উইথ আ ভিউ টু বিকামিং আ বিলিয়নিয়ার, সে বিলিয়নিয়ার হওয়ার উদ্দেশ্যেই ঘর ছেড়েছিল। ওয়ার্থ ওয়ান্স ওয়াইল, যথার্থ মূল্য দেওয়া। আচ্ছা, এখানটাতে এবার এটার ব্যবহারটা একটু কমপ্লিকেটেড। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন আমার কি এই কনসার্টটাতে যাওয়া উচিত, তখন আমরা বললাম যে হ্যাঁ, ইট ক্যান বি ওয়ার্থ ইউর ওয়াইল, ইট ক্যান বি ওয়ার্থ ইউর ওয়াইল, মানে এইটা আপনার জন্য মানে পোষাইতে পারে, এটাকে আপনার মূল্য দেওয়া উচিত, অনেকটা এরকম বোঝায়। সো ইট ক্যান বি ওয়ার্থ ইউর ওয়াইল বলতে বোঝায় আপনার সময়টাতে পোষায় যাবে, তার মানে আপনার সময় নষ্ট হবে না, এটা আপনার যোগ্য, এরকম একটা ব্যাপার বোঝানো হয়। হোয়াইট এলিফ্যান্ট, যার কাজে আসে না কিন্তু অনেক দামি। এলিফ্যান্ট কিন্তু সাধারণত সাদা হয় না। হোয়াইট এলিফ্যান্ট বলতে বোঝায় যে এমন হাতি যাকে দিয়ে কোনো কাজ হবে না, হ্যাঁ দেখতে সুন্দর কিন্তু দামও আছে, কিন্তু তাকে খুবই অসুবিধাজনক, তাকে দিয়ে কোনো কাজ হবে না, এরকম জিনিসকে আমরা বলবো হোয়াইট এলিফ্যান্ট। অলরাইট, সো ইডিয়ামস এন্ড ফ্রেজেস বিষয়ে অনেক আলোচনা করা হলো, কিন্তু ইডিয়ামস এন্ড ফ্রেজেসের আসলে কোনো শেষ নাই। আমাদেরকে কিন্তু আরও পড়তে হবে, আরও অনেক উদাহরণ পড়তে হবে। আশা করি আপনাদের সাথে লেকচার শিটগুলো আছে, যে লেকচার শিটগুলো দেখে আপনারা ইডিয়ামস এন্ড ফ্রেজেসের আরও অনেক গভীরে প্রবেশ করতে পারবেন, আরও অনেক পড়তে পারবেন। এবং মনে রাখবেন অবশ্যই প্রত্যেকটি ইডিয়াম এবং ফ্রেজ পড়ার সাথে সাথে তার অর্থের যোগাযোগটা, মূল ইডিয়ামের সাথে অর্থের সম্পর্কটা কি, এটাও একটু পড়ে ফেলবার চেষ্টা করবেন। ক্লাসের এ পর্যায়ে আমরা যে নতুন টপিকটা শুরু করব তা হচ্ছে পিন পয়েন্ট এরর বা এরর ফাইন্ডিং। আমরা বিভিন্ন পরীক্ষার সময়, বিভিন্ন জবসের পরীক্ষা, এমনকি বিসিএসেও কখনো কখনো এরকম দেখে থাকি যে একটা বাক্য দেয়া থাকে, সেই বাক্যের বিভিন্ন অংশ আন্ডারলাইন করা থাকে, আপনাকে কোন আন্ডারলাইন্ড অংশটুকু ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। গ্রামারের অন্যান্য টপিক যদি আপনি ভালো করে পারেন তাহলেই পিন পয়েন্ট এরর আপনি পারবেন। পিন পয়েন্ট এরর আদৌ গ্রামারের কোনো আলাদা টপিক না, এটা একটা প্রশ্নের ধরন। সুতরাং আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রপারলি পড়ে থাকি, টেন্স ভালো করে পড়ে থাকি, আমরা যদি প্রিপোজিশনস, অ্যাডজেক্টিভস, নাউন্স, পার্টস অফ স্পিচ এগুলো ভালো করে পড়ে থাকি, তাহলে আমাদের পিন পয়েন্ট এররে কোনো সমস্যাই হবে না। চলুন চেষ্টা করে দেখি। A student need to be educated on the dangers of drug taking. স্টুডেন্টের পরে কি নিড টু হয় না নিডস টু হয়? আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন বা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভার্ব বলেন, তখন কিন্তু পড়েছি, টেন্সেও পড়েছি যে স্টুডেন্ট নিডস টু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাই আ স্টুডেন্ট নিডস টুই কিন্তু এখানটাতে হওয়ার কথা, এখানটাতে স্টুডেন্ট নিড টু দেয়া আছে। তাই এইরকম প্রশ্ন আসবে, আপনাকে সঠিক উত্তর দেখাতে হবে নিড। এটা হচ্ছে কোয়েশ্চেনের ফরম্যাটটা। অনেকগুলো রুল আমরা এখানটাতে আলোচনা করছি, কিন্তু এটার মধ্যেই সীমাবদ্ধ না, কারণ গ্রামারের যে কোনো নিয়মকে কেন্দ্র করেই পিন পয়েন্ট এরর প্রশ্ন আসতে পারে। তাই এগুলোই যে সিলেবাস, এটা মনে রাখার কোনো কারণ নেই। আমরা অতীতে পড়েছি এমন কিছু উদাহরণ থেকে কিছু প্রশ্ন দেখে নেই। যেমন আমরা জানি যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট যখন প্লুরাল হয় ভার্বও প্লুরাল হতে হবে। মানে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা এক ধরনের ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আরেক ধরনের ভার্ব ব্যবহার করি। এটা আমরা এর আগেই শিখেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আমরা শিখেছি। এবার লক্ষ্য করি উদাহরণ, আ স্টুডেন্ট নিড টু বি এডুকেটেড, কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম। সুতরাং এইখানকার রাইট আনসার বা যেটা রং অপশন সেটা হচ্ছে নিড, এখানে নিড হবে না, নিডস হবে। আরেকটা উদাহরণ দেখি, বিকজ অফ দ্য ইন্টারনেট working at jobs at home have become much more common. আচ্ছা, বিকজ অফ এর সমস্যা, ওয়ার্কিং এর সমস্যা, অ্যাট হোম এর সমস্যা, নাকি হ্যাভ বিকাম এর সমস্যা? আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখেছিলাম যে কখনো কখনো বাক্যের সাবজেক্ট কে এটা ঠিক বোঝা যায় না।
বাক্যটা আবারও খেয়াল করি, বিকজ অফ দ্য ইন্টারনেট ওয়ার্কিং অ্যাট জবস অ্যাট হোম হ্যাভ বিকাম মাচ মোর কমন। এই বাক্যের সাবজেক্ট কিন্তু জবস না, দেখলে মনে হয় যে জবস, এটা আসলে কিন্তু জবস না। ওয়ার্কিং অ্যাট জবস অ্যাট হোম, এই পুরাটা মিলেই হচ্ছে, এই নাউন ফ্রেজটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। বাসায় বসে চাকরির কাজ করাটা, এই জিনিসটা খুব কমন হয়ে গেছে, তাই এইটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হ্যাভ বিকাম হবে না হ্যাজ বিকাম হবে? আসলে কিন্তু হ্যাজ বিকাম হবে, তাই যেই পার্টটা রং সেটা কিন্তু এইটা, ডি, হ্যাজ বিকাম ইজ দ্য রাইট আনসার হিয়ার। কারণ এখানেতে হ্যাভ বিকাম হবে না, হ্যাজ বিকাম হবে। এই পিন পয়েন্ট এররের মধ্যে ভুল উত্তরটাই আসলে সঠিক উত্তর, মানে ভুলটা খুঁজে বের করতে হবে, তাই ভুলটাই হবে এখানকার সঠিক উত্তর। এটাও আমরা পড়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময়, ইচ অফ, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ, এগুলোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। ফর এক্সাম্পল, নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাভ, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ব্যবহার করতে হবে, কারণ ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ, এগুলোর ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব কিন্তু ব্যবহার করে থাকি। নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আমাদেরকে ব্যবহার করতে হবে। লুক ফরওয়ার্ড টু, এটা নিয়ে একটু আগে আলাপ করছিলাম যে লুক ফরওয়ার্ড টু ডুইং, অ্যাডিক্টেড টু হ্যাভিং, বা গেট ইউজ টু ডুইং উইথ আ ভিউ টু বিকামিং, হ্যাঁ, অ্যাকাস্টম টু ওয়ার্কিং। সো এই যে এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গো, এটা কিন্তু হবে না, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং। এটা খুবই আনইউজুয়াল, কারণ ফরওয়ার্ড টু এর পরে সাধারণত আমরা গো ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, কিন্তু লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হবে, ইটস অ্যান এক্সেপশনাল রুল। আমরা এটাও এর আগে পড়েছি, মাচের পরে আনকাউন্টেবল নাউন হয়, মোরের পরে কাউন্টেবল নাউন হয়। যদি উল্টাভাবে বলি, আনকাউন্টেবল নাউনের সাথে মাচ ব্যবহার করা হয়, কাউন্টেবল নাউনের সাথে মোর ব্যবহার করা হয়। উদাহরণটা দেখি, দেয়ার ওয়ার সো মাচ পিপল, পিপল কি আনকাউন্টেবল? একদমই না, মানুষ কিন্তু গুণে ফেলা যায়, 1%, 2%, 4 people, 5 people, রাইট? তাই দেয়ার ওয়ার সো মেনি পিপল ইজ দ্য রাইট আনসার। মাচ আবারও আনকাউন্টেবল নাউনের সাথে মাচ হয়, কাউন্টেবল নাউনের সাথে মোর হয়। উদাহরণ দেখি, she was upset last night because she had to do too much homeworks। এখন too much homeworks, প্রথম কথা হচ্ছে হোমওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই এইটাকে কিন্তু প্লুরাল করা যায় না, এইটা সিঙ্গুলার থাকতে হয়। তাই প্রথম কথা, এখানেতে হাইফেনটা হবে না, হোমওয়ার্ক একটা শব্দ, এবং হোমওয়ার্কস কখনো হবে না। এখানে কিন্তু মাচটা ঠিক আছে, কারণ টু মেনি হোমওয়ার্কস চাইলেও বলতে পারবেন না, আপনাকে বলতে হবে টু মাচ হোমওয়ার্ক, কারণ হোমওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, রাইট? ওকে, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। অফকোর্স আপনি যদি একটু চিন্তা করেন, আমরা প্রেজেন্ট পারফেক্টে বা পাস্ট পারফেক্টে বা এমনকি ফিউচার পারফেক্টের সময়ও কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করে থাকি। আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করি, হ্যাজ ব্যবহার করি, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করি, এবং তার সাথে কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। পারফেক্ট টেন্সে লক্ষ্য করবেন আমরা সবসময় কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। উদাহরণ দেখি, বিফোর উই রিটার্নড ফ্রম সুইমিং সামওয়ান হ্যাড স্টোল, এটা কিন্তু হচ্ছে না, হ্যাড স্টোলেন, আই হ্যাভ ইটেন, শি হ্যাজ গন, দে হ্যাড বিন দেয়ার। সো এই প্রত্যেকটা জায়গায় হ্যাজ, হ্যাড, হ্যাভ এগুলোর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ হচ্ছে, কারণ এই প্রত্যেকটি পারফেক্ট টেন্সের উদাহরণ। নমিনেটিভ কেস অনুসারে পজিটিভ কেস হতে হবে, এটার উদাহরণটা দেখলে বুঝতে পারবো। এখানটাতে প্রোনাউনের জেন্ডারের একটা বিষয় আছে, শি ফেইলড টু গেইন অ্যাডমিশন টু দ্য ইউনিভার্সিটি অফ হিজ চয়েস। বাক্যের সাবজেক্টটা ফিমেল, কিন্তু আমরা যখন পজিটিভ কেসে আসছি তখন কিন্তু ইউনিভার্সিটি অফ হিজ চয়েস এইটা মেল হয়ে গিয়েছে, তাই আমাদের এই দুটা ম্যাচ করতে হবে। শি ফেইলড টু গেইন অ্যাডমিশন টু দ্য ইউনিভার্সিটি অফ হার চয়েস, এইটা হতে হবে। অর্থাৎ আমাদের নমিনেটিভ কেসে যেটা থাকছে, সাবজেক্টের সাথে যখন আমরা ওই একই মানুষের পজিটিভ কেস ব্যবহার করব, ওইটা যাতে ম্যাচ করে। অলরাইট, পরবর্তী প্রশ্ন। অলরাইট, পরবর্তী প্রশ্ন, সকল মোডালস যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, নিড, অট টু, মোডালসের ক্লাসে এই বিষয়টা আরো স্পষ্ট হবে, এইগুলোর সাথে ভার্বের
বেস ফর্ম ব্যবহার করতে হয়, টুটা, হ্যাঁ, অতিরিক্ত টুটা ব্যবহার করা হয় না। বিশেষ করে যখন আমরা নট ব্যবহার করি, হি নিড নট টু গো দেয়ার। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই নিড নট কেন হলো, নিডস তো হওয়ার কথা। এখানটাতে নিডটা মোডাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, নিড নটটাকে মোডাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। হি নিড নট, এরপরে কিন্তু টু হবে না, কারণ এটা যদি মোডাল হয়, যেমন আমরা বলি না যে হি শুড টু গো দেয়ার, হ্যাঁ, আমরা কিন্তু বলি হি কুড টু গো দেয়ার, আমরা বলি হি কুড গো দেয়ার। একটা মোডাল আছে যার সাথে একটা টু যোগ করা আছে, সেটা হচ্ছে অট টু, সেটা আলাদা ব্যাপার। এছাড়া আমরা যখন মোডাল ব্যবহার করি তার সাথে কিন্তু টু ব্যবহার করি না। হি নিড নট টু গো দেয়ার কিন্তু হবে না, হবে হচ্ছে হি নিড নট গো দেয়ার। ইনস্পাইটের সাথে অফ হয়, ডিসপাইটের সাথে অফ হয় না, দুটোর অর্থ একই। ইনস্পাইট অফ ইকুয়ালস টু হচ্ছে ডিসপাইট, হ্যাঁ। সো আমরা যদি বলি ডিসপাইট অফ দ্য পিলস, তাহলে কিন্তু উত্তর ভুল হবে, হতে হবে হচ্ছে ডিসপাইট দ্য পিলস, রাইট? সো ডিসপাইট অফ হবে না, যদি ইনস্পাইট ব্যবহার করতাম সেক্ষেত্রে ইনস্পাইট অফ হতো। উইশ এর সাথে ওয়্যার ব্যবহার করতে হয়, এটা খুবই মজার একটা রুল। শুধুমাত্র উইশ না, যে কোনো আনরিয়ালিস্টিক সিচুয়েশনে যখন আমরা ইস যদি এরকম হতো, হ্যাঁ, যদি তুমি আসতে, যেটা অবাস্তব, যেটা আদৌ হবে না, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু মনে মনে চাই, সেই সকল ক্ষেত্রে এই উইশ জিনিসটা ব্যবহার করা হয়। আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সেস পড়েছি তখনও কিন্তু দেখেছি যে যদি এমন হতো তাহলে তেমন হতো, সেই ক্ষেত্রেও বি ভার্বে আমরা ওয়্যার ব্যবহার করি, এবং এটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, সব ক্ষেত্রেই আমরা ওয়্যারই ব্যবহার করেছি। ফর এক্সাম্পল, উই উইশ টুডে ওয়াজ আ সানি ডে, একদমই না, উত্তর হবে টুডে ওয়্যার আ সানি ডে। যদি আমরা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন ব্যক্তির কথা চিন্তা করি, উই উইশ হি ওয়্যার হিয়ার, হি ওয়াজ হিয়ার না, হি ওয়্যার হিয়ার। একইভাবে উইশের মতো আমরা যদি ইফ দিয়ে চিন্তা করি, যদি বলি যে ইফ হি ওয়্যার হিয়ার হি উড বি ভেরি হ্যাপি, সো ইফের ক্ষেত্রেও যদি আমরা অবাস্তব কোনো একটা সিচুয়েশন চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব না। প্যারালেলিজম মেনটেন করতে হবে। প্যারালেলিজমের মানেটা কি আমরা এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবো। দ্য লায়ন হ্যাজ লং বিন আ সিম্বল অফ স্ট্রেংথ, পাওয়ার অ্যান্ড ইট ইজ ভেরি ক্রুয়েল। কেমন জানি খাপছাড়া লাগছে না? কেন খাপছাড়া লাগছে এটা আমি একটু বলি। সিম্বল অফ স্ট্রেংথ, স্ট্রেংথ কি একটা নাউন, পাওয়ার এটাও একটা নাউন, আর ইট ইজ ভেরি ক্রুয়েল তো আসতো একটা সেন্টেন্স, ঠিক আছে? অর্থাৎ নাউন নাউন, এখানেও একটা নাউন হওয়া দরকার ছিল, যেটা কিনা হয় নাই। সুতরাং ইট ইজ ভেরি ক্রুয়েল না হয়ে হবে হচ্ছে ক্রুয়েলটি। দ্য লায়ন হ্যাজ লং বিন আ সিম্বল অফ স্ট্রেংথ, পাওয়ার অ্যান্ড ক্রুয়েলটি। এই ভুলগুলো কিন্তু ধরতে পারতে হবে না, আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশ্নে যাব, তখন আমাদেরকে ধরতে পারতে হবে যে কোথায় ভুলটা হচ্ছে। প্যারালেলিজমের আরেকটা উদাহরণ দেখি। ক্যানেলস আর আর্টিফিশিয়াল ওয়াটারওয়েজ often constructed either to transport heavy loads or to delivering to cities and farms। আচ্ছা, লক্ষ্য করবেন যে আবারও এই একই প্রবলেমটা হয়েছে। ক্যানেলস আর আর্টিফিশিয়াল ওয়াটারওয়েজ অফেন কনস্ট্রাক্টেড ইদার টু ট্রান্সপোর্ট, এখানটাতে আমরা টু ফর্মে দেখছি ভার্বটা, ভার্বের সাথে টু আছে, হ্যাঁ। আবার অন্যদিকে টু ট্রান্সপোর্ট হেভি লোডস অর টু ডেলিভারিং, টু ট্রান্সপোর্ট আছে কিন্তু পরে টু ডেলিভারিং হয়ে গেছে, এটা টু ডেলিভার ওয়াটারওয়েজ, টু ডেলিভার ওয়াটার টু সিটিজ অ্যান্ড ফার্মস। অর্থাৎ এই যে ইদারের সাথে আমরা যেই ফর্মটা ব্যবহার করছি, অরের সাথেও আমাদের সিমিলার ফর্ম ব্যবহার করতে হবে। প্লাস অ্যাডিশনালি এই যে টু ডেলিভারিং, এই শব্দটা, এই ব্যবহারটাই কিন্তু ভুল। টু ডেলিভারিং কখনো হয় না, টু ডেলিভার হয়। তাই এই বাক্যে ভুল যে অপশনটা, সেটা হচ্ছে ডেলিভারিং, অপশন সি। সিঙ্গুলার ডিটারমাইনার থাকলে সিঙ্গুলার নাউন হয় বা প্রোনাউন হয়, প্লুরাল ডিটারমাইনার থাকলে প্লুরাল নাউন বা প্রোনাউন হয়। আমরা যখন ডিটারমাইনারের ক্লাসটা করব তখনই আমরা দেখতে পাবো যে এই জিনিসটা ম্যাচ করতে হবে। ফর এক্সাম্পল, অল ম্যান, ডিটারমাইনার কি অল, অল কি সিঙ্গুলার না প্লুরাল? অল হচ্ছে প্লুরাল। অল মেন, অল মেন, তাই এই যে এইটা মিলছে না, তাই অল ম্যান, এই ম্যানের জায়গাটা কিন্তু ভুল। টেন্স মেনটেন করতে হবে অবশ্যই। বাক্যে আপনি যদি একটি টেন্স মেনটেন না করেন তাহলে কিন্তু বাক্যটা একদম ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা একটু উদাহরণ দেখি। দ্য সাউন্ডস অফ স্পিক ল্যাঙ্গুয়েজ,
এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভুল হয়ে যাচ্ছে। দ্য সাউন্ডস অফ স্পিক ল্যাঙ্গুয়েজ ডু নট অলওয়েজ ম্যাচ আপ উইথ দ্য সিম্বলস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ দেখছেন যে ম্যাচ আপ উইথ দ্য সিম্বলস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হবে? স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমরা তো বাক্যে এমনিতে বলি স্পোকেন ইংলিশ, তাই না? এই যে সাউন্ডস অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর রিটেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার রাইট আনসার ইজ স্পোকেন। অলরাইট, আমরা এই পর্যায়ে বিগত বছরে যে সকল প্রশ্নগুলো এসছে সেগুলো দেখে নিব এবং তার সাথে উত্তরগুলো একটু মিলিয়ে ফেলবো। ফাইন্ড আউট হুইচ আন্ডারলাইন বোল্ড পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান এরর। সো আমাদেরকে এরর খুঁজে বের করতে বলছে। টু সিং আ সং গুড ইউ মাস্ট ফোকাস your attention not only on the music but on the words as well. To sing a song good, good কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর একটা গান গাওয়া ওইটা কিন্তু একটা ভার্ব। ভার্বের সাথে কিন্তু অ্যাডজেক্টিভ হয় না, ভার্বের সাথে অ্যাডভার্ব হয়। তাই আমাদেরকে ব্যবহার করতে হতো টু সিং আ সং ওয়েল। টু সিং আ সং ওয়েল হচ্ছে এটা রাইট উত্তর হতো, অর্থাৎ এই পার্টটুকু যে প্রথমে যে পার্টটা এসছে সেটাই কিন্তু ভুল, অর্থাৎ টু সিং আ সং গুড এইটাই হচ্ছে এটার ভুল পার্টটা, এখানে হওয়া দরকার ছিল ওয়েল। আ লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্ট, ইতোমধ্যে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ভুলটা এক্স্যাক্টলি কি হয়েছে। আমি সাজেস্ট করবো যখন আপনি এরর ফাইন্ডিং করছেন শুধুমাত্র এইটা আইডেন্টিফাই করবেন না যে কোথায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে এটাও বোঝার চেষ্টা করবেন। এতে করে আপনার গ্রামারের যেই পড়াটা আছে সেটাও একটু ঝালাই হয়ে যাবে। আ লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্টস, হ্যাঁ, যেহেতু লার্জ নাম্বার অফ এবং অটোমোবাইল পার্টও একটা কাউন্টেবল নাউন, তাই এটা কিন্তু প্লুরাল আমাদেরকে ব্যবহার করতে হবে। লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্ট আর নাও মেড অফ প্লাস্টিক ইনস্টেড অফ স্টিল। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। Although a kangaroo normally uses its large feet and strong legs for hopping, but it can also swim. একই বাক্যে যদিও এবং কিন্তু ব্যবহার করা হয়েছে। যদিও ক্যাঙ্গারু এইটা করে, কিন্তু, সুতরাং এই দুইবার কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো না, আমাদেরকে একবার ব্যবহার করতে হবে। যেহেতু অলদো দেয়া আছে, আমাদের কিন্তু পরে বাটটার আর প্রয়োজন নেই। Although a kangaroo normally uses its large feet and strong legs for hopping, it can also swim. যদিও দেয়া আছে, আমাদের পরে বাটের আর প্রয়োজন নেই, তাই আমাদের সঠিক উত্তর মানে যেই অংশটা ভুল আছে সেটা হচ্ছে বাট ইট ক্যান। বাট ইট ক্যানটা হবে না, হবে হচ্ছে ইট ক্যান। Although a kangaroo normally uses its large feet and strong legs for hopping, but হবে না, it can also swim. All right. Counselors will be available to give students advices before they register for classes. এটা কিন্তু একটু কঠিন, আমরা খুঁজে বের করাটা একটু কঠিন হবে। কাউন্সেলার্স উইল বি অ্যাভেলেবল দেখলে কিন্তু বোঝা যায় না যে ভুলটা কোথায়। কাউন্সেলর তো ঠিকই মনে হচ্ছে, অ্যাডভাইসও ঠিক মনে হচ্ছে, ফরও ঠিক মনে হচ্ছে, ক্লাসেসও ঠিক মনে হচ্ছে। ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভাইসেস, কারণ অ্যাডভাইস কিন্তু নন কাউন্ট নাউন, তাই এটা প্লুরাল হয় না। এখানটাতে হওয়ার প্রয়োজন ছিল advice. Counselors will be available to give students advice before they register for classes. All right, আমরা পিন পয়েন্ট এরর পার্টটাও শেষ করলাম। আশা করি আপনারা পিন পয়েন্ট এররের প্র্যাকটিসটা আরও কন্টিনিউ করবেন। গ্রামার ঝালাই করবার জন্য পিন পয়েন্ট এরর খুবই চমৎকার একটা এক্সারসাইজ। আপনারা যদি নিয়মিত এই পিন পয়েন্ট এররটা প্র্যাকটিস করেন, শুধুমাত্র ওই সেকশন না, অন্যান্য সেকশনে, গ্রামারের সকল সেকশনেই আপনার ইমপ্রুভমেন্ট হবে। এরপর আসি ট্রান্সলেশনসে। ট্রান্সলেশনস আসলে ইংলিশ গ্রামার শেখার একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমাদের স্কুল কলেজে আমরা কিন্তু ট্রান্সলেশনসের মাধ্যমেই ইংলিশ গ্রামার শিখেছি। আমাদের এই কম্পিটিটিভ এক্সামগুলোতেও, আমাদের চাকরি নিয়োগ পরীক্ষাগুলোতেও প্রচুর ট্রান্সলেশনস মাঝে মাঝেই আসে। সাধারণত যেই জিনিসগুলো ট্রান্সলেশনের মধ্যে আসে তা হচ্ছে টেন্স। টেন্সের স্ট্রাকচার ফলো করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা টেন্সের অংশটা যদি ভালো করে পড়ে থাকি তাহলে আমাদের মনে থাকার কথা। একটু ঝালাই করে নেই, আমরা অতীতে কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকতা যখন থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেটা প্রকাশ করে থাকি। যেমন তুমি কি কখনো বিদেশে গিয়েছো, অতীতের ঘটনা কিন্তু বর্তমান প্রাসঙ্গিকতা, গিয়েছো, গিয়েছিলে জিজ্ঞেস করি নাই, তাই আমি বলি হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড। যেমন তুমি কি কখনো বিদেশ গিয়েছো, গিয়েছিলে জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করেছি গিয়েছো। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড।
অর্থাৎ এই যে প্রেজেন্ট পারফেক্ট টাইম বাক্যটা বলছি তার কারণ হচ্ছে অতীতের ঘটনা হলেও বর্তমান প্রাসঙ্গিকতা আছে। গিয়েছো, গিয়েছিলে যদি বলতাম তাহলে আমরা বলতাম যে ডিড ইউ এভার গো টু অ্যাব্রড বা গো অ্যাব্রড। অলরাইট, বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটাও আমরা জানি। যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং ইন টরেন্টস বা ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। আশা করি প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য খুবই কমন, আপনারা ইতোমধ্যে পড়ে এসেছেন। আমরা জাস্ট একটুখানি ঝালাই করে নিচ্ছি প্রশ্ন উত্তরে যাওয়ার আগে। বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়েছে এবং এখনো চলছে এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম ইট হ্যাজ বিন রেইনিং ফর 6 আওয়ার্স। এইখানটাতে ছোট্ট একটা জিনিস বলে দেওয়া দরকার, একটা খুব কমন মিস্টেক হচ্ছে সিন্স এবং ফরকে মিলিয়ে ফেলা। সেইটার প্রবলেমটা একটু সলভ করি। যখন অতীতের একটা টাইমের একটা পয়েন্ট বলা হয়, সময়ের একটা নির্দিষ্ট বিন্দু, মর্নিং, সানডে, লাস্ট মান্থ, ফেব্রুয়ারি 1971, অতীতের একটা পয়েন্ট অফ টাইম যখন বলা হয় তখন সিন্স শব্দটা ব্যবহার করা হয়। ইট হ্যাজ বিন রেনিং বা ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন সিক সিন্স সানডে, বাংলাদেশ has improved in its economy since 2009। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। কিন্তু যদি সময়ের ব্যাপ্তি বলা থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি। যদি বলতাম যে ইট হ্যাজ বিন রেইনিং বা ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর 6 আওয়ার্স, আই হ্যাভ বিন সিক ফর 5 days, বাংলাদেশ হ্যাজ বিন ডুইং ওয়েল ফর সেভারাল ইয়ার্স। সময়ের ব্যাপ্তি বলা থাকলে ফর, সময়ের পয়েন্ট বলা থাকলে সিন্স। পরপর সংঘটিত অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা রিলেটিভলি একটু কঠিন, কিন্তু পাস্ট পারফেক্ট কোথায় হবে সেটা বোঝার জন্য খুব মজার একটা নিয়ম হচ্ছে বিফোরের আগে এবং আফটারের পরে, বিফোরের বিফোর এবং আফটারের আফটার। হ্যাঁ, যে কোনো বাক্যে আমরা যদি একটা বাক্য দেখি যেখানটাতে আমরা দেখছি যে বিফোরের আগে বাক্যের যে অংশটুকু আছে সেখানটাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে তাহলে পাস্ট পারফেক্টটা ঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে। আর আফটারের পরে যদি ব্যবহার করা হয় তাহলেও ঠিক আছে। মিনা আসার আগে আমি কাজ শেষ করেছিলাম, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর মিনা কেম। অতীতের দুটো ঘটনা, একটি আগে ঘটেছে একটি পরে ঘটেছে। যেটি আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্ট, যেটি পরে ঘটেছে সেটি পাস্ট ইনডেফিনিট। পাস্ট পারফেক্টটা কিভাবে করছে, আই হ্যাড ফিনিশড, আই ফিনিশড তো এমনি পাস্ট ইনডেফিনিটে হতো, তার সাথে একটা হ্যাড যোগ করে আমি পাস্ট পারফেক্টটা করে ফেলেছি। কিন্তু আগে এইটা বোঝা দরকার যে অতীতে কোন ঘটনাটা আগে ঘটেছে। আর যেটা বলছিলাম বিফোরের বিফোর এবং আফটারের আফটার, বিফোরের আগে এবং আফটারের পরে, এই বাক্যটাতে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর মিনা কেম, এই বিফোর কথাটার আগে কিন্তু পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়েছে। আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর মিনা কেম, বিফোর কথাটার আগেই পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে। একটু টেন্সটা আমাদের আবারও ঝালাই করে নেওয়া দরকার যদি ট্রান্সলেশনে ভালো করতে চাই। ভবিষ্যতে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। একই নিয়ম, যেই ঘটনাটি আগে ঘটেছে সেটা ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে ঘটেছে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেমন রহিম আসার আগেই করিম এসে থাকবে, করিম উইল হ্যাভ কাম, উইল হ্যাভ কাম, করিম এসে থাকবে বিফোর রহিম কামস। অর্থাৎ যে বিফোরের আগেই কিন্তু আমরা যে পারফেক্ট টেন্সটা সেখানটাতে ব্যবহার করছি। লক্ষ্য করবেন রহিম আসার আগেই করিম এসে থাকবে, আগে কে আসবে, রহিম না করিম? রহিম আসার আগেই করিম আসবে, করিমের ঘটনাটা আগে ঘটবে, তাই আমরা বলছি করিম উইল হ্যাভ কাম, করিমের আসার ঘটনাটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছি। ফ্রেজাল ভার্ব নিয়ে অনেক ট্রান্সলেশন আসে, ইডিয়মস নিয়ে অনেক ট্রান্সলেশন আসে। আমরা আক্ষরিক অনুবাদ যদি করতে যাই তাহলে ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু বোঝা দরকার যে ওগুলোর মানে কি। ফ্রেজাল ভার্বস বলি বা ইডিয়মস বলি বা গ্রুপ ভার্বস বলি, সেগুলো সবসময় আক্ষরিক অর্থ ফলো করে না, তাই আমাদেরকে ওইটার
যেই উপমাত্মক যে অর্থ, যে আসল যে অর্থ, সেটা আমাদেরকে জানতে হবে। যেমন টেল আর টেল, টেল মানে বলা, টেল আপন মানে কিন্তু বলা না, টেল আপন মানে ক্ষতি করা, টেক মানে নেওয়া, কিন্তু টেক আফটার মানে কিন্তু সাদৃশ্য থাকা। এরকম আমরা একটা নর্মাল ভার্বের সাথে অন্যান্য প্রিপোজিশন যোগ করে কিন্তু এই ধরনের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব তৈরি করে থাকি, যেগুলো এন্টায়ারলি ডিফারেন্ট মিনিং থাকে। তাই ওই মিনিংগুলো না জানলে এই ট্রান্সলেশনগুলো করা খুব কঠিন। যেমন দ্য রেইনস হ্যাভ সেট ইন। সেট ইন মানে কি? সেট ইন মানে হচ্ছে স্থায়ী হওয়া, থিতু হওয়া। তাই বৃষ্টি ভালো মতোই পড়ছে মানে বেশ স্থায়ী হয়েছে বা বেশ জেকে বসেছে, ওইটা হচ্ছে এই বাক্যটার মানে। ফ্রেজ এবং ইডিয়মসের ব্যবহারও আমাদেরকে জানতে হবে। ফ্রেজ এবং ইডিয়মসও আমরা আক্ষরিক অনুবাদ করতে পারবো না, অনেক সময় ইডিয়মের অনুবাদ অন্য আরেকটা ইডিয়ম, বাংলা ইডিয়ম দিয়েই করতে হয়। ফর এক্সাম্পল আমরা যদি বলি টু লিভ নো স্টোন আনটার্নড, আমি যদি বলি কোনো পাথর না উল্টে রাখিনি, সেটা বললে কিন্তু হবে না। নো স্টোন আনটার্নড মানে কিন্তু আপ্রাণ চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা, চেষ্টার ত্রুটি না করা। এই যে কোনো পাথর উঠিয়ে দেখিনি, এইটার ইডিয়মিক মিনিংটা আমাদেরকে কিন্তু জানতে হবে। একটা এগেইন সেই সেম জিনিসটারই প্রশ্ন আকারে এসেছিল, হি লেফট নো স্টোন আনটার্ন, সে খুব চেষ্টা করলো, সে চেষ্টা কোনো ত্রুটি করলো না, সে কোনো পাথর উল্টাতে পারলো না, সে কোনো পাথর উল্টে ফেললো না, সে চেষ্টার কোনো ত্রুটি করলো না, কোনো চেষ্টা সে বাকি রাখলো না। রাইট আনসার ইজ অপশন বি। টু ক্যাচ সামবডি রেড হ্যান্ডেড, গো টু দ্য ডগস, টেলিং স্পিচ, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এমন অনেক ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে। আমরা আজকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের অনেকগুলো উদাহরণ দেখেছি, সেই উদাহরণ থেকেও কিন্তু ট্রান্সলেশনের কোয়েশ্চেন্স আসতে পারে। প্রিপোজিশনের ব্যবহার, যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে গ্রুপ ভার্ব তৈরি হয় অনেক সময়, বা ফ্রেজাল ভার্ব যেগুলোকে আমরা বলছিলাম, কোন একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যোগ হয়ে একটা অদ্ভুত একটা মিনিং দাঁড়ায়, হ্যাঁ, যেটা হয়তো যে প্রাথমিক শব্দটা ছিল তার সাথে হুবহু মেলে না। তাই আমাদের এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে কিভাবে করে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, নতুন নতুন অর্থ তৈরি হচ্ছে, সেটাও একটু জানা দরকার। ফর এক্সাম্পল ডাই অফ, কোন একটা রোগে যখন মারা যায় তখন আমরা ডাই অফ কথাটা ব্যবহার করি। হি ডাইড অফ ডায়রিয়া, সে ডায়রিয়া হয়ে মারা গিয়েছিল। কাম ফ্রম, কোন একটা সূত্র থেকে আসা, দিস কেম ফ্রম, যেমন আমি বলি দিস ওয়ার্ড কেম ফ্রম গ্রিক, গ্রিক ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি বুঝতে পারছি কাম ফ্রম কোন একটা সূত্র থেকে আসা যখন হয় তখন আমরা কাম ফ্রম কথাটা ব্যবহার করি। অ্যাক্রস, আড়াআড়িভাবে অতিক্রম করা। অ্যামাং, দুইয়ের অধিকের মধ্যে, যখন আমরা তিনের মধ্যে বা চারের মধ্যে দুইয়ের বেশি মানুষের মধ্যে তুলনা করি তখন আমরা অ্যামাং বলি, আর যখন দুইয়ের মধ্যে তুলনা করি তখন আমরা বিটুইন বলি, দুইয়ের মধ্যে তুলনা হলে বিটুইন বলি। অর্থাৎ আমাদের এই প্রিপোজিশনের ব্যবহারগুলো নিয়ে খুবই সচেতন থাকতে হবে যদি আমরা ট্রান্সলেশনে ভালো করতে চাই। ডিভাইড ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও। কিন্তু এইখানে যদি তিন ভাইয়ের মধ্যে হতো তাহলে কিন্তু আমরা বলতাম ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্য থ্রি ব্রাদার্স। অলরাইট, প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমরা যখন কোনো কিছু করতে করতে, নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে এই ধরনের সেন্স ব্যবহার করি তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দিই, সে হাসতে হাসতে ঘরে ঢুকলো, হি এন্টার্ড দ্য রুম ল্যাফিং। হ্যাঁ, সে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো, হি এন্টার্ড দ্য রুম ক্রাইং। এই যে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, এইটার ইংরেজি ট্রান্সলেশনটা বেসিকলি ভার্বের সাথে আইএনজি যোগ করে, যেটাকে আমরা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বলি যখন এভাবে করে ব্যবহার করা হয়। এই ব্যাপারটা একটু আগে আলোচনা করছিলাম, যখন আমরা অসম্ভব আকাঙ্ক্ষা, অসম্ভব কল্পনা, যদি এরকম হতো, এই ধরনের চিন্তাগুলো করে থাকি তখন আমরা আই উইশ আই ওয়্যার এইটা ব্যবহার করে থাকি। এটা আমরা ইফ দিয়েও করে থাকি, ইফ হি ওয়্যার হিয়ার, হ্যাঁ, ইফ টুডে ওয়্যার সানডে, এরকম ব্যবহার করে থাকি। আবার হ্যাড দিয়েও করা হয়ে থাকে, যেমন হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি হ্যাভ ভার্ব থাকে ওই বাক্যটার মধ্যে তাহলে আমরা হ্যাড আই দিয়েও করতে পারি। যেমন আমি বলতে পারি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। আবার আমি এটাও বলতে পারি হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। হ্যাঁ, আই উইশ, আবার আই উইশ দিয়ে আই উইশ আই ওয়্যার আ কিং, অনলি ইফ আই ওয়্যার আ কিং। হ্যাঁ, ইফ আই ওয়্যার আ কিং, ওভাবে করেও কিন্তু আমরা করে থাকি।
অলরাইট, কিছু প্রশ্নের উত্তর যদি আমরা সমাধান করি তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। দ্য ডে ইজ ডিক্লাইনিং, এই বাক্যটার সঠিক ট্রান্সলেশন কি? এগেইন, ডিক্লাইন মানে কিন্তু কমে আসা। এখন দিন কিভাবে করে কমে আসে? দিনকাল খারাপ যাচ্ছে না, দ্য ডে, দিনকাল কিন্তু খারাপ যাওয়ার কথা না। বেলা পড়ে যাচ্ছে, হ্যাঁ সেটা হতে পারে, বেলা অনেকখানি ছিল, সেটা বেলাটা কমে আসছে, বেলা পড়ে আসছে। সময় নষ্ট হচ্ছে, দিন অধপতনে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। রাইট আনসার ইজ বি, বেলা পড়ে যাচ্ছে। ভালো মতো যদি আপনি ইংরেজি বাক্যটা পড়েন তাহলে কিন্তু অনেক সময় আঁচ করতে পারা যায় যে কোন অপশনটি সঠিক উত্তর হবে। প্রশ্ন খুব ভালোভাবে পড়বেন এবং অপশনগুলোও। ট্রান্সলেট ইন ইংলিশ, কারুশিল্পে আমাদের সংস্কৃতি প্রতিফলিত হয়। কারুশিল্পে আমাদের সংস্কৃতি প্রতিফলিত হয়। একটু লক্ষ্য করবো আমরা উত্তরগুলো। ক্রাফট ওয়ার্ক রেপ্রেজেন্টস আওয়ার কালচারাল ফ্লেভার্স, হতে পারে ক্রাফট ওয়ার্ক। ওকে, ইন ক্রাফট ওয়ার্ক উই রিফ্লেক্ট আওয়ার কালচারাল, না এটা তো বাক্যই হয় নাই। উই রিফ্লেক্ট, একটা জিনিস লক্ষ্য করবেন, রিফ্লেক্ট মানে কিন্তু বাস্তবিক যে প্রতিফলন। হ্যাঁ, কারুশিল্পে আমাদের সংস্কৃতি প্রতিফলিত হয়, এটা হয়তো রিফ্লেক্টের থেকেও বেটার একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখি, আওয়ার কালচার রিজেম্বলস উইথ আওয়ার আর্ট, না কারুশিল্প এবং আর্ট কিন্তু এক জিনিস না, আর্ট মানে শিল্প। হ্যাঁ, আর পুরো বাক্যটাকে উল্টে দেওয়া হয়েছে এই অপশনটাতে, সো এইটাও সঠিক উত্তর হওয়ার কথা না। আওয়ার কালচারাল হেরিটেজ ইজ রিফ্লেক্টেড ইন দ্য আর্ট ওয়ার্ক। এগেন, আর্ট ওয়ার্ক মানে কিন্তু শিল্প, কারুশিল্প কিন্তু ক্রাফট। অর্থাৎ দ্য রাইট অপশন ইজ অপশন এ, ক্রাফট ওয়ার্ক রেপ্রেজেন্টস আওয়ার কালচারাল ফ্লেভার্স। যেটা বলছিলাম যে রিফ্লেক্ট শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, দ্য রাইট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইজ রেপ্রেজেন্টস। এইটা তুলনামূলকভাবে একটা সহজ প্রশ্ন, কারণ বাকি তিনটা অপশনেই কিছু না কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, কিছু না কিছু বড় ভুল আছে। অনেকগুলো প্রশ্ন থাকে যখন অপশনগুলো খুব কাছাকাছি থাকে এবং কোনোটাতেই এক্স্যাক্টলি গ্রামাটিক্যাল এরর থাকে না, তখন আপনাকে মূল বাক্যটার সাথে অর্থের সাদৃশ্য কোনটাতে সব থেকে বেশি সেই জিনিসটাকে আপনাকে কারেক্ট আনসার হিসেবে দেখতে হবে। সে কি এই খবরটা পেয়ে থাকবে? বুঝতে পারছি আমরা কিন্তু ফিউচারিস্টিক একটা ব্যাপার আছে এবং ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যটা আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, সেটাও আমরা বুঝতে পারছি। উড দিস নিউজ গেট বাই হিম, তো বাক্যই হয় নাই। দিস নিউজ গেট বাই হিম কিভাবে করে হয়? মানে প্যাসিভও যদি করি, যেটা আমাদের করার কথা না ট্রান্সলেশনের ক্ষেত্রে, বাক্যটা অ্যাক্টিভে আছে, আমাদেরকে অ্যাক্টিভেই ট্রান্সলেট করতে হবে। প্যাসিভে যদি করতামও তবুও কিন্তু ভুল আছে। উইল হি হ্যাভ গটেন দিস নিউজ, হতে পারে কিন্তু। হ্যাঁ, উইল হি গট দিস নিউজ, এগেইন গ্রামাটিক্যাল ভুল আছে। উড দিস নিউজ গট বাই হিম, না বাকিগুলোতে কিন্তু গ্রামাটিক্যাল ভুল আছে। দ্য রাইট অপশন ইজ অপশন বি, উইল হি হ্যাভ গটেন দিস নিউজ, বাকিগুলোতে গ্রামাটিক্যাল এরর আছে। সে কি এই সংবাদটা পেয়ে থাকবে? হ্যাঁ, আমরা ফিউচার পারফেক্ট টেন্সে এই বাক্যটা ট্রান্সলেট করেছি। আমি যখন ছেলেটিকে দেখলাম তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। অর্থাৎ আমরা এখানটাতে একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফ্লেভার দেখতে পাচ্ছি, কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। আমরা একে করে অপশনগুলো দেখি। when I saw the boy he was crying, না আমরা কিন্তু হ্যাজ বিন হ্যাড বিন ওই জিনিসটা আমাদেরকে একটু নিয়ে আসতে হবে, তাই না? when I saw the boy he was crying for several hours, এটা হবে না। when I had met the boy, না had met কিন্তু হওয়ার কথা না, কারণ দুটো ঘটনা যদি ঘটে থাকে এই বাক্যটার মধ্যে, আগে কোনটা ঘটেছে? আগে থেকে ছেলেটি কাঁদছিল, পরে আমি তাকে দেখেছি। যে ঘটনাটা পরে ঘটেছে তার সাথে কিন্তু হ্যাড হবে না। when I had met এটা কিন্তু হবে না, যে ঘটনাটা আগে ঘটেছে সেটাতেই কিন্তু হ্যাডটা হবে। when, তাহলে আমরা অপশন সিটা দেখি। when I met the boy he had been crying for several hours, এটা কিন্তু মিলে যাচ্ছে। অতীতে দুটো ঘটনা আছে, একটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে করেছি, আরেকটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করেছি, কারণ আগে ঘটেছে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঘটতেছিল এরকম বুঝিয়েছে। তাই আমরা when I met the boy he had been crying for several hours. The right option is option C. Answer C is the right answer. Alright, পরবর্তী প্রশ্ন, he can hardly keep the wolf from the door. এখন প্রশ্ন হচ্ছে এই হার্ডলি কিপ দ্য wolf from the door মানে কি?
সেই যে নেকড়ে আছে, নেকড়েটাকে দরজাতে আটকাতে খুব কষ্ট হয় বা আটকাতে পারে না। এখন এইটার মানে, এই ইডিয়মটার মানে যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবেন না। তবু আমরা অপশনগুলো দেখি। সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তার এখন শিরে সংক্রান্তি, তার নুন আনতে পান্তা ফুরায়। এই যে হার্ডলি কিপ দ্য ওল্ড ফ্রম দ্য ডোর, এই কথাটার মানে কিন্তু টাকা পয়সার টানাটানি, সংসারের অনটন। এইটার একটা বাংলা প্রবাদ কিন্তু নুন আনতে পান্তা ফুরায়। আমি কিন্তু বলেছিলাম অনেক সময় ইংরেজি ইডিয়মের ট্রান্সলেশন বাংলা আরেকটা প্রবাদ দিয়েই করতে হবে। তাই এইখানটাতে এই বাংলা প্রবাদটা নুন আনতে পান্তা ফুরায়, এইটাও কিন্তু আর্থিক অনটনকেই বুঝায়, যেটা যেটা একই মিনিং হচ্ছে কিপ দ্য ওলফ ফ্রম দ্য ডোর। অর্থাৎ দ্য রাইট অপশন ইজ অপশন সি, তার নুন আনতে পান্তা ফুরায়। পরবর্তী কোয়েশ্চেন, আমরা রওনা হতে না হতে বৃষ্টি হয়েছিল। এই হতে না হতের একটা ইন্টারেস্টিং ট্রান্সলেশন আছে, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড আই, নো সুনার হ্যাড উই, এইভাবে করে এটার উত্তর করতে হয়। রেইন বিগিনস অ্যাজ উই স্টার্টেড, এটার তো এগেইন গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এই বাক্যটাই ভুল। নো সুনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং। ফরম্যাটটা একটু খেয়াল করবেন। নো সুনার হ্যাড উই সেট আউট দেন, নো সুনার সাথে কিন্তু দেনটাও লাগবে। নো সুনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং। সুনার উই বিগিনস দ্য রেইন স্টার্টেড, বাক্যটাই হয় নাই। নো সুনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং। একটা জিনিস খেয়াল করবেন, আমিও কিন্তু মনে করছিলাম যে অপশন বিটাই হবে। ছোট্ট একটা ভুল লুকিয়ে ছিল যেটা আমি খেয়াল করি নাই, সেটা হচ্ছে আউট দেন। এটা THEN না, এটা THAN। অর্থাৎ প্রত্যেকটা অপশন না জেনে না দেখে যদি আন্দাজে দাগিয়ে দেন তাহলে কিন্তু ছোটখাটো ভুলের কারণে উত্তর ভুল হয়ে যাবে। সঠিক উত্তর আসলে অপশন ডি। ওইখানটাতে আমি নো সুনার হ্যাড উই সেট আউট দেনটাকে দেন পড়ছিলাম। এই টাইপের কনফিউজিং ট্যাকটিক কিন্তু প্রশ্নকর্তারা মাঝে মাঝে করে থাকেন। তাই খুব সতর্কভাবে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অপশন ভালো করে পড়তে হবে। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের পাঠদান শেষ হলো। আশা করি প্রত্যেকটি বিষয় আপনাদের অত্যন্ত কাজে লাগবে। আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র ভিডিও দেখে এটাকেই সিলেবাস মনে করবার কোনো কারণ নেই। এর সাথে আমাদের প্রচুর পরিমাণে রিডিং ম্যাটেরিয়াল পড়তে হবে। আজকে যতগুলো ইডিএম অ্যান্ড ফ্রেজেস ডিসকাশন হয়েছে তার বাইরে আরও অনেক ইডিএমস অ্যান্ড ফ্রেজেস রয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। পিন পয়েন্ট এররটা বারে বারে প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই ট্রান্সলেশনগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশন ভালো পারতে হলে টেন্সের চ্যাপ্টারটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারটা আরও একবার একটু রিভাইজ দিয়ে আসতে হবে। আপনাদের সবার প্রস্তুতি চমৎকার হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।